হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বংমিস্ট্রি। আমি তোমাদের সুকুমা স্যার। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার, যেটা তোমাদের বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যা নিয়ে, মানে তোমাদের যেটা হচ্ছে রিয়েল নাম্বার। আজকে আমরা জেনে নেব সেই অর্থটা কি, বা এই বাস্তব সংখ্যাটা কি, বা এটা আমাদের কি কাজে লাগে, বা আমরা এটা কেন পড়বো, এগুলো সবই আমরা জেনে নেব। সাপোজ আমি তোমাদেরকে বলছি যে এইখানে এই রুমের মধ্যে টোটাল কটা লাইট আছে, তুমি কি করবে? হিসাব করবে তো, যে একটা, দুটো, তিনটা, এরকম করে হিসাব করবে। নিশ্চয়ই এটা তো হিসাব করবে না যে -1, -2, এটা হিসাব করবে না। কি 0 দিয়ে স্টার্ট করবে না, তুমি 1, 2 থেকে স্টার্ট করবে। তাহলে সেগুলো আমরা কি গণনা করছি তো, হিসাব করছি তো। তাহলে হিসাবের জন্য বা গণনার সুবিধার জন্য আমরা যে সংখ্যাগুলোকে ব্যবহার করি, সেগুলোকেই আমরা বলি কি স্বাভাবিক সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আমরা ইংলিশ অ্যালফাবেটিক্যালি আমরা ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করি, কিন্তু ইংলিশের নাম হচ্ছে কি এন্টিজার। অঙ্ক মুখস্থ জিনিস নয়, অঙ্ক মুখস্থ করে হয় না অঙ্ক, ঠিক আছে? অঙ্ক কনসেপ্ট বুঝতে হয়। তুমি যদি কনসেপ্ট বুঝে নাও, থিওরি বুঝে নাও, সংজ্ঞা বুঝে নাও, তাহলে তোমার অঙ্ক মুখস্থর প্রয়োজন হয় না, তুমি নিজেই করে যেতে পারবে একসাথে। গুগল প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোরে গিয়ে সেখান থেকে আমাদের বংমিস্ট্রি অ্যাপটা ইনস্টল করবে, ঠিক আছে? বংমিস্ট্রি লিখে সার্চ করবে, দিলে দেখবে এরকম একটা লোগোতে পাবে তোমরা, সেখানে বংমিস্ট্রি লেখা থাকবে। তো সেইটা তোমরা ইনস্টল করবে অ্যাপটা, আর রেজিস্টার করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবে তোমরা। প্রথম পেজে এখানে কমিউনিটি সেকশন লেখা থাকবে, কমিউনিটি বলে। কমিউনিটিতে টাচ করলে ঠিক দেখতে পাবে তোমরা এরকম একটা গ্রুপ থাকবে, দেখতে পাবে। গ্রুপটার নাম থাকবে কি ফ্রি ক্লাস 9 স্টুডেন্টস গ্রুপ। তারপর এখানে টাচ করলেই তারপর তোমরা দেখতে পাবে জয়েন দ্য গ্রুপ। জয়েন দ্য গ্রুপে ক্লিক করবে, আর তারপর তোমরা জয়েন নাওতে ক্লিক করবে, ঠিক আছে? আর এখানে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। আর এই গ্রুপে জয়েন হলে তোমরা কি পাবে এখানে, সেটা হচ্ছে আমরা কখন কোন টিচার কি কি ক্লাস করাচ্ছি, প্রত্যেকটা ক্লাসের আপডেট তোমরা এখানে পাবে। এবং তার পাশাপাশি তোমরা আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসের পিডিএফও তোমরা এখানে পেয়ে যাবে। তো যেটা আমাদের মেন টপিক ছিল, আমরা কি করব আজকে, বাস্তব সংখ্যা পড়ব। তো সেই বাস্তব সংখ্যাটা আমরা কেন পড়বো, বা বাস্তব সংখ্যা কাকে বলে, ঠিক আছে? তো বাস্তব সংখ্যার মধ্যেই, কথাটার মধ্যেই কিন্তু ওয়ার্ড লুকিয়ে আছে বাস্তব। বাস্তব মানে কি? বাস্তব মানে হচ্ছে আমরা বাস্তবে যেসব জিনিস ব্যবহার করি, যেসব জিনিস দেখি, সেগুলো কি আমরা বাস্তব বলে ব্যবহার করি তো, জানি তো। এবার সংখ্যা, সংখ্যা মানে কি? বাস্তবে যেসব সংখ্যাগুলো আছে সেগুলোকেই বাস্তব সংখ্যা বলছি, তাই না? তো তাহলে আমরা আজকের ক্লাসের মেন টপিক যেগুলো আমরা ডিসকাস করব, আজকের সেই টপিকগুলো আমরা এখানে লিখে রেখেছি। কি কি ডিসকাস করব? ফার্স্ট হচ্ছে বাস্তব সংখ্যা ধারণা, মানে এই বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। সেকেন্ড কি, স্বাভাবিক সংখ্যা, মানে এই বাস্তব সংখ্যার মধ্যে যে স্বাভাবিক সংখ্যা পড়ে, সেই স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো সেগুলো। তারপর হচ্ছে অখণ্ডের সংখ্যা, তারপর পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, আর যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা নির্ণয়, সেই প্রসেসটাও তোমাদেরকে আমি শিখিয়ে দেব। তারপর হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে, আর কোষে দেখি 1.1 এর থেকে কিছু কোশ্চেন্স, ঠিক আছে? আর আজকের এই চ্যাপ্টারটা পড়ে নিলে কিন্তু তোমাদের এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারের থেকে কোনো কনসেপ্টই তোমাদের আর ডাউট থাকবে না, ঠিক আছে? এবং এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা এমনই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা কিন্তু হায়ার স্টাডিতে গেলে তোমাদের লাগবে, ঠিক আছে? মানে তোমরা এখন ক্লাস 9-এ পড়ছো, এখন ক্লাস 9-এর পর তোমরা ক্লাস 10-এ উঠলে, বা ক্লাস 11, 12 এগুলোতে তোমরা যখন উঠবে, তখন কিন্তু এই বাস্তব সংখ্যার অ্যাপ্লিকেশন বা এগুলোতে আমরা যেসব সংখ্যাগুলো শিখছি বা শিখবো এখনই, এই যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ডের সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এগুলো সবই কিন্তু ওখানে লাগবে, ঠিক আছে? তো তার জন্যই তোমাদেরকে আমি জানাবো যে এটা খুবই মনোযোগ সহকারে দেখো ক্লাসটা এবং বোঝো, যাতে তোমাদের ইন ফিউচার পরের দিকে উঁচু ক্লাসে কোনো প্রবলেমই না হয়, ঠিক আছে? চলো তাহলে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ডেফিনেশন কাকে বলে, কাকে বলে? এটা কি, বাস্তব সংখ্যা হলো এমন সব সংখ্যা যা সংখ্যা রেখায় স্থাপন করা যায়, অর্থাৎ শূন্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? কি বলে দিল না, এই যে বাস্তব সংখ্যা মানে যেটা রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার সেটা হচ্ছে এমনই একটা সংখ্যা যাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারি। সংখ্যা রেখা মানে আমরা এর আগে নিচু ক্লাসে শিখে এসেছি সংখ্যা রেখাটা কি। সংখ্যা রেখা কি ছিল, সেটা হচ্ছে আমাদের একটা রেখা ছিল, ঠিক আছে? মানে এরকম একটা স্ট্রেট লাইন ছিল, ঠিক আছে? যেখানে আমরা এখানে একটা বিন্দু পয়েন্ট, এটা ধরো আমার 0। এবার ডান দিকে যত আমরা এগোবো, এদিকে হচ্ছে আমাদের +1, +2, +3 এরকম করে চলবে অসীম অবধি। ক্লিয়ার? ঠিক এই দিকেও নেগেটিভ দিকে বাম দিকে যেটা থাকবে -1, -2, -3 করে, এদিকেও আমার নেগেটিভ অবধি, আমার -ইনফিনিটি অবধি এটা চলবে। মানে 0 থেকে প্লাসের দিকে +ইনফিনিটি অবধি যাবে এটা, মানে অসীম অবধি। আবার
জিরো থেকে বাম দিকে যেটা মাইনাসে সেটা হচ্ছে আমার মাইনাস ইনফিনিটিভ অবধি যাবে, তাই না? তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা সংখ্যা রেখায় বলবো। এবার এই সংখ্যা রেখায় যেসব সংখ্যাকে আমরা স্থাপন করতে পারবো সেই সব সংখ্যাগুলোকে আমরা কি বলবো, বাস্তব সংখ্যা। এবার সেই সংখ্যাগুলো আমার মূলদ সংখ্যাও হতে পারে এবং অমূলদ সংখ্যাও হতে পারে। এবারে মূলদ আর অমূলদটা কি সেটাও আমরা জানবো, ঠিক আছে? আজকের ক্লাসেই আমরা কিন্তু সব জানবো। আমরা সমস্ত সংখ্যাগুলোকে আমরা একবার গুলিয়ে খেয়ে নেবো আমরা, ঠিক আছে? যাতে আমাদের আর কোনো সংখ্যার উপরে যেন কোনো ডাউট না থাকে বা কোনো সংখ্যা যাতে বুঝতে অসুবিধা না হয়। ক্লিয়ার? তাহলে এবারে এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাটাকে কিন্তু আমরা ইংলিশ লেটারের আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি, মানে ক্যাপিটাল আর দিয়ে সূচনা করি আমরা, ঠিক আছে? মানে কি বলবো আমরা এখানে, যে এই বাস্তব সংখ্যাকে আমরা ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল আর দিয়ে সূচিত করা হয়। ক্লিয়ার? মানে আমরা যেখানে বাস্তব সংখ্যা লেখা থাকবে সেখানে অনেক সময় তার বাস্তব সংখ্যা পুরোটা না বলে ক্যাপিটাল আর বলে দিল। মানে ধরো সাপোজ তোমাদের কাছে একটা বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিল, যে বলল 2x + 3, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, আমরা আগেও পড়েছি এগুলো, তাই না, ক্লাস 8-এ। তো এই বীজগাণিতিক সংখ্যামালাতে আমাকে বলে দিল x বিলংস টু ক্যাপিটাল আর, বিলংস টু, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বিলংস টু। ক্লিয়ার? মানে এক্সটা আর এর মধ্যে আছে। এই আরটা কি, আর এর ডেফিনেশন যদি আমরা না জানি আরটা কি, তাহলে আমরা বুঝবো কি করে? আর সেই আরটাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আর তার জন্যই আমাদেরকে শিখতে গেলেই এই আর এর মানটা কি জানতে গেলে আমাদেরকে বাস্তব সংখ্যা পড়তে হবে। ক্লিয়ার? এইভাবেই দেখবে তোমরা যখন হায়ার স্টাডিতে উঠবে, 11 বলো 12 বলো, সেখানে কিন্তু আর পুরো বাস্তব সংখ্যা বলে লেখা থাকবে না, বলে দেবে এক্স বিলংস টু আর, কি এন বিলংস টু আর, এরকম বলে দেবে। তখনই আমাকে বুঝে নিতে হবে যে এটা আমার একটা বাস্তব সংখ্যা বলে দিয়েছে আমাকে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবার নেক্সট যেটা আছে সেটা আমরা জেনে নিই কি আছে। নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে কি, ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যা। এবার স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা আমরা জানবো। স্বাভাবিক সংখ্যা মানে কি বোঝায়, স্বাভাবিক মানে কি বোঝায়? স্বাভাবিক মানে আমরা স্বাভাবিক্যালি যেটা ইউজ করি, ব্যবহার করি, সেটাই, তাই না? বা স্বাভাবিক মানে কি, যেসব সংখ্যা গণনার জন্য বা গণনার সুবিধার জন্য আমরা ব্যবহার করি। মানে ধরো সাপোজ আমি তোমাদেরকে বলছি যে এইখানে এই রুমের মধ্যে টোটাল কটা লাইট আছে, তুমি কি করবে, হিসাব করবে তো, যে একটা দুটো তিনটা এরকম করে হিসাব করবে। কি আমি যদি বলি এখানের এই রুমের মধ্যে টোটাল কটা বেঞ্চ আছে, তুমি হিসাব করবে একটা দুটো তিনটে চারটে, নিশ্চয়ই এটা তো হিসাব করবে না যে -1 -2, এটা হিসাব করবে না। কি 0 দিয়ে স্টার্ট করবে না, তুমি 1 2 থেকে স্টার্ট করবে। তাহলে সেগুলো আমরা কি গণনা করছি তো, হিসাব করছি তো। তাহলে হিসাবের জন্য বা গণনার সুবিধার জন্য আমরা যে সংখ্যাগুলোকে ব্যবহার করি সেগুলোকেই আমরা বলি কি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আর সেই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারসকে আমরা ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল এন দিয়ে আমরা ডিনোট করি। সেটাই আমার এখানে লেখা আছে, যে সমস্ত সংখ্যা দিয়ে কোনো বস্তু গণনা করা হয় সেগুলি হলো আমাদের স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এবং স্বাভাবিক সংখ্যার দলকে সাধারণভাবে ইংরেজি বর্ণমালার এন অক্ষর দ্বারা সূচিত করা হয়, যেটা আমাদের এই এন এর মধ্যে কি আছে, এই মানগুলো আছে। মানে আমি যদি এখানে এক্সাম্পল দিই যে এন এর মধ্যে কি কি মান থাকবে, 1 2 3 4 এরকম করে চলবে, কত দূর অবধি, অসীম অবধি চলবে, ঠিক আছে? এইভাবে চলছে। ঠিক একইভাবে এগুলো তো আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছি, যেগুলো আমাদের বাস্তব সংখ্যা, তাই না? এই বাস্তব সংখ্যার মধ্যে আমরা পড়ছি। এবার তোমাদেরকে এখানে আরেকটা জিনিস বলে দিই আমি, এই যে বাস্তব সংখ্যা আমরা পড়ছি, বাস্তব সংখ্যা ছাড়াও কিন্তু আমাদের আরো একটা সংখ্যা আছে, কি, যেটা হচ্ছে অবাস্তব সংখ্যা, মানে যেটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার, মানে কাল্পনিক সংখ্যা, মানে যেটা আমাদের বাস্তব জগতের সাথে যার কোনো কানেকশন নেই, ঠিক আছে? বা যেটা আমরা কখনো কল্পনাই করতে পারি না যে হ্যাঁ এই সংখ্যাগুলো থাকতে পারে। আর সেই সংখ্যাগুলো তোমরা ক্লাস 11-এ উঠলে শিখবে যে সেগুলো কি। মানে সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিই এই জায়গাটায়, যেহেতু বাস্তব সংখ্যাটা বলছিলাম এখানে একটু বলে দিই যে এই যে কাল্পনিক সংখ্যা বা যেটাকে আমরা অবাস্তব সংখ্যা বলছি, এই অবাস্তব সংখ্যাটা আমরা কি বলছি, সেখানে একটা স্মল আই দিয়ে একটা ডিনোট করা হয়, স্মল আই, যার মান হচ্ছে √(-1), ঠিক আছে? এগুলো আমরা ক্লাস 11-এ উঠলে আবার শিখবো এইসব জিনিস। ক্লিয়ার? মানে ধরো যখন আমাদের কাছে এরকম একটা মান দিল যে তোমার √(-5), এর মান আমরা কি করে বের করব বলো? এর মান তো আমরা বের করতে পারবো না, তাই না? কারণ আমি রুট এভারের ভিতরে
পজিটিভ মান সেটা বর্গমূল আমরা বের করেছি এর আগে, ঠিক আছে, কিন্তু যখন উঠোভারের ভিতরে একটা মাইনাস দিয়ে কিছু মান থাকবে তখন সেই মানটা আমরা কিন্তু বের করতে পারি না। তখন এটাকে আমরা লিখে নিই কিভাবে, 5 মানে রুটের ভিতর 5 ইন্টু -1, এই রুটের ভিতর এই যে 5 ইন্টু -1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি সূচকের নিয়মে 5 ইন্টু √-1, আর √-1 এর মান হচ্ছে i, সেই জন্য এটাকে আমরা i√5 বলে লিখতে পারি। এই যে i এর মান √-1, এটাই আমরা ক্লাস 11-এ উঠলে শিখবো যে এগুলোকে আমরা অবাস্তব সংখ্যা বলি বা ইমাজিনারি নাম্বার বলি। সেই জন্য এই √-5টা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা জেনে রাখো, বাকি জিনিস আমরা ডিটেলসে আবার ওখানে গেলে শিখব, ক্লাস 11-এ গেলে শিখব, ঠিক আছে। এবারে এই রিয়েল নাম্বারটা ক্লিয়ার হলো, আর বাস্তব সংখ্যা যেটা বলছিলাম সেটাও তোমাদের ক্লিয়ার হলো যে আমাদের বাস্তব সংখ্যা কোনগুলো, যেগুলো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা গণনার জন্য যেসব সংখ্যা ব্যবহার করি সেগুলোকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলছি, যেগুলো আমাদের 1 2 3 করে স্টার্ট হচ্ছে। এবার দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে মিনিমাম কত, ক্ষুদ্রতম কত, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার 1, তাই না। এবার আমি যদি বলি সব থেকে বৃহত্তম কত, তাহলে কি বলবে, দেখো বৃহত্তমকে আমরা কখনো পাবো, তুমি যে সংখ্যাই ধরে নাও না কেন, সেটা তোমার 1000 2000 1 কোটি 2 কোটি যাই ধরো না কেন, সেখানেও কিন্তু দেখবে তারপরে কোনো না কোনো একটা সংখ্যা আছে। সেই জন্য কিন্তু আমরা এখানে পার্টিকুলারলি বলতে পারবো না যে হ্যাঁ যে স্বাভাবিক সংখ্যার একটা সর্বোচ্চ ভ্যালু আমরা পাবো, এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না, তাই না। তো তার জন্য এখানে আমরা বলে দেব কি সর্বোচ্চ মান পাওয়া সম্ভব নয়, সর্বোচ্চ মান পাওয়া সম্ভব নয়, পাওয়া সম্ভব নয়, ঠিক আছে। সর্বনিম্ন হচ্ছে আমার 1, মানে ক্ষুদ্রতম হচ্ছে 1, বাট বৃহত্তম মান আমি এখানে বের করতে পারবো না, মানে বড় মানটা আমি এখানে পাবো না, ক্লিয়ার। এবারে আমি যদি তোমাদেরকে বলি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নাও, দিয়ে সেগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখো যে আমরা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি কিনা। দেখো আমি যদি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নেই, সাপোজ আমি 1 আর 2 নিচ্ছি, ছোট যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়, দিয়ে আমি যদি 1 আর 2 এর যোগ করি তাহলে 1 + 2 কত 3, তাহলে এই 3টাও আমাদের স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যা দলেই আছে 3, তাহলে আমরা 3কে আমরা বলে দেবো এটাও কিন্তু বিলংস টু n। এই যে বিলংস টু বললাম মানে 3টা n এর মধ্যে আছে, ক্লিয়ার। আবার আমি যদি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা যদি বিয়োগফল নিয়ে নিই, মানে কি করব, আমি যদি তোমাকে 1 - 2 নিই তাহলে এটা কত হচ্ছে -1, তাহলে -1 কি তোমার স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে, পড়ছে না, কারণ দেখো এখানে কোথাও মাইনাস পার্ট নেই, এখানে সবই পজিটিভ মান আছে, তাই না। এবার হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো স্যার 2 - 1 করলে এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা তো আমার বিলংস টু n, তাই না। আমার এটা যদিও বা নট বিলংস টু n, নট বিলংস টু কেন বলছি, বিলংস টু লিখে কেটে দিচ্ছি, তার জন্য এটাকে আমরা নট বিলংস টু বলছি, ক্লিয়ার। কিন্তু এটা তো বিলংস টু n, কিন্তু আমি কি বললাম সর্বদা কি বিয়োগফল হবে, সর্বদা আমার বিয়োগফল কিন্তু স্বাভাবিক সংখ্যা পাবো না আমি। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি, কখন, যখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি তখন কিন্তু আমি স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, কিন্তু যখন ছোট থেকে বড় বিয়োগ করছি তখন কিন্তু আমি পাচ্ছি না। তার জন্য আমি সেটাই বলতে পারবো যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা, তাই না। এবারে আসছি, আমি যদি তোমাকে গুণফল বের করতে বলি তাহলে দেখো গুণফলের ক্ষেত্রে আমি 1 × 2 গুণ করো 2 আসবে, ঠিক একইভাবে 2 × 1 গুণ করো 2 আসবে। তুমি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নাও তার গুণ করো, দেখবে সেটাও কিন্তু আমি স্বাভাবিক সংখ্যা পাবো, তাই না। কিন্তু তুমি ভাগ নাও, ভাগ নিলে কি স্বাভাবিক সংখ্যা পাবে, ভাগ নিলে কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যা পাবে না, কিছু কিছু ক্ষেত্রে পাবে। কিরকম, ধরো আমি যদি বলি তোমাকে 1/2, তাহলে এটা হচ্ছে 1/2, এটা কি তোমার স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়লো, 1/2 এখানে আছে কোথাও, 1/2 মানে কি 0.5, 0.5 কোথাও আছে, নেই, তাহলে এটাকে আমি কিন্তু স্বাভাবিক সংখ্যা বলবো না, এটা নট বিলংস টু n, ক্লিয়ার। কিন্তু আমি 2/1 যদি করি তাহলে 2, সেটা কিন্তু বিলংস টু n, তাই না। মানে কিছু কিছু ক্ষেত্রে আমার 2টা আমার মানে এই যে সংখ্যাগুলোর মানে স্বাভাবিক সংখ্যাগুলোর ভাগফল কিন্তু আমি স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাগফল পাচ্ছি না। তার মানে সর্বদা কিন্তু যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা কিন্তু নয়, তাই না। তাই তো, ঠিক এইভাবেই কিন্তু আমরা বলে দিতে পারবো শুধুমাত্র অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এটা স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল এবং গুণফল, আর
বিয়োগ আর ভাগের ক্ষেত্রে কিন্তু আমার স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে না। ক্লিয়ার? এবারে আমি যদি কখনো 1 - 1 করে দিই, এটা কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, মানে একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করছি, তখন এটা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে? এটা পড়ছে না, তাই না? তখন এইটাকে আমরা কি সংখ্যা বলবো? এটা যখন স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না, তখন এটাকে আমি কি সংখ্যা বলবো সেটা এবার আমাকে জানতে হবে। তো যখন এই স্বাভাবিক সংখ্যার সাথে জিরোটাকে আমরা অ্যাড করে দেব, তখন সেই সংখ্যাটাকে আমরা কি বলে দেব? অখণ্ড সংখ্যা বলে দেব। ক্লিয়ার? তো চলো এবার অখণ্ড সংখ্যাটা দেখে নেই। সেটাই এবারে আছে আমার অখণ্ড সংখ্যা, যাকে আমরা ইংলিশে আমরা হোল নাম্বারস বলি, এবং ইংলিশ অ্যালফাবেটিক্যালি আমরা সেটাকে ক্যাপিটাল ডব্লিউ দিয়ে আমরা ডিনোট করি। ঠিক আছে? আর সেটাকেই আমরা কি বলবো? হোল নাম্বার বা তোমার অখণ্ড সংখ্যা। ঠিক আছে? মানে স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমি শূন্যটাকে অ্যাড করে দিচ্ছি। সেটাই আমার লেখা আছে যে স্বাভাবিক সংখ্যার দলে শূন্য রাখলে অখণ্ড সংখ্যার দল পাবো, আর অর্থাৎ জিরো অথবা মানে জিরো এবং স্বাভাবিক সংখ্যা মিলে আমরা অখণ্ড সংখ্যার দল পাচ্ছি। এবং সেটাকেই আমরা বলা আছে কি, অখণ্ড সংখ্যার দলকে সাধারণভাবে ইংরেজি বর্ণমালার ডাব্লিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর সেটাই আমার ছবিতে দেখানো আছে। দেখো ভিতরেরটা সার্কেলের মধ্যে যেটা আছে সেটা আমার স্বাভাবিক সংখ্যা, আর উপরে ট্রায়াঙ্গেলের মধ্যে মানে ত্রিভুজের মধ্যে দেখো উপরে জিরো আছে, সেই জিরোটাকে নিয়েই আমার স্বাভাবিক সংখ্যা দুটো অ্যাড করে যেটা পাচ্ছি, বড় যে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটা একটা অখণ্ড সংখ্যার দল পাচ্ছি, তাই না? তো সেই জন্য আমরা এটাকে বলে দিচ্ছি অখণ্ড সংখ্যার দল। আর এক্সাম্পল হিসেবে আমি যদি এখানেই বলি, তাহলে 0 থেকে স্টার্ট, 0 1 2 মানে যে মানগুলো ওখানে দেওয়া আছে এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার এখানেও দেখো একটা জিনিস খেয়াল করে, এখানেও সবচেয়ে নিম্নতম মান বা ক্ষুদ্রতম মান সেটা কত? সেটা হচ্ছে 0, তাই না? সবচেয়ে, এগুলো সব পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে দেয়। ঠিক আছে? তো সবচেয়ে ক্ষুদ্রতম মান সেটা আমার কি? সেটা হচ্ছে আমার 0 হলো। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মান। আর আমি যদি বলি সবচেয়ে বৃহত্তম মান কত, এখানেও দেখো আমি কিন্তু বৃহত্তম মান কিন্তু পাবো না, তাই না? নিশ্চয়ই পাবো না। ক্লিয়ার? তাহলে এখানে আমার বৃহত্তম মান যদি বলে, তাহলে বৃহত্তম মান কি হবে? এটা কিন্তু আমার পাবো না, পাওয়া সম্ভব নয় বলে দেবো। কারণ যে মানটাই আমি বলি না কেন বা ভাবি না কেন, তারপরে কিন্তু আমার কোনো না কোনো একটা মান কিন্তু পড়ে আছে, তাই না? তার জন্য কিন্তু আমরা বলে দেব যে বৃহত্তম মান কিন্তু আমাদের পাওয়া সম্ভব নয়। এবারে আমি যদি যে কোনো দুটো অখণ্ড সংখ্যার মধ্যে যোগ বিয়োগ বা গুণ ভাগ করি, তাহলে আমরা দেখব সেখানে আবার অখণ্ড সংখ্যা পাচ্ছি কিনা। দেখো যে কোনো দুটো অখণ্ড সংখ্যা নিচ্ছি আমি, সাপোজ আমি তোমাদের জন্য নিচ্ছি 1 + 2, সেই একই নিচ্ছি, তাহলে এটা 3, তাহলে এটা আমি অখণ্ড সংখ্যা পাচ্ছি, মানে বিলংস টু ডাব্লিউ লিখে দিলাম, যেহেতু আমার ইংরেজি বর্ণমালা ডাব্লিউ দিয়ে সূচিত করছি, তাই না? তাহলে ডাব্লিউ লিখে দিলাম। এবারে যদি আমি বিয়োগ করি, তুমি দেখো 2 + 1 করো, সেখানে তুমি 3 পাবে, সেটাও ডাব্লিউর মধ্যে বিলং করবে, মানে প্লাস কিন্তু মানে যোগফল কিন্তু আমি অখণ্ড সংখ্যা পাচ্ছি। কিন্তু যদি আমি বিয়োগফল নিই মানে 1 - 2 নিই, সেখানে দেখো মাইনাসে পাচ্ছি আমি -1, তাহলে এটা কি অখণ্ড সংখ্যা? এটা অখণ্ড সংখ্যা নয়, তাই না? তাহলে এটা আমি কি লিখে দেবো? নট বিলংস টু ডাব্লিউ লিখে দেবো। ক্লিয়ার? এবারে দেখো যদি আমি এখানে আমি গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রেও দেখো 1 × 2 সেটা 2, এটাও আমার বিলংস টু ডাব্লিউ। কিন্তু যদি আমি এখানে ভাগ করে দিই, তাহলে এখানেও কিন্তু আমি পাবো না, মানে 1 / 2, এটা কি আমার বিলংস টু ডাব্লিউ হবে? এটা নট বিলংস টু ডাব্লিউ, তাহলে এখানে পেলাম না। তাহলে আমি কি পাচ্ছি? এখানেও সেই একই জিনিস পাচ্ছি, মানে কি, যদি যোগ অথবা গুণ করি, তুমি যে কোনো দুটো সংখ্যা দিতে পারো, আমি এই দুটো নিলাম, তোমাদের ইচ্ছা খুশি আরো যা সংখ্যা আছে অখণ্ড সংখ্যার মধ্যে, এই সংখ্যাগুলোর মধ্যে যা খুশি সংখ্যা নাও। তো দেখো যে কোনো দুটো সংখ্যা নাও, দেখবে যোগ করো অখণ্ড সংখ্যা পাবে, বিয়োগ করো পাবে না, গুণ করো পাবে, ভাগ করো পাবে না, তাই না? তাহলে আমি কি করছি? যোগ আর গুণের ক্ষেত্রে কিন্তু অখণ্ড সংখ্যা পাচ্ছি, আর বিয়োগ আর ভাগের ক্ষেত্রে কিন্তু আমি অখণ্ড সংখ্যা পাচ্ছি না। ক্লিয়ার? বোঝা গেল? এবারে আমি যে এখানে একটা নেগেটিভ পার্ট পেলাম, এবার এই মাইনাস পার্ট থাকলে তখন আমরা এই সংখ্যাগুলোকে কি বলবো? তাহলে এই মাইনাস পার্ট থাকলে সেখানে কিন্তু আমরা এই সংখ্যাগুলোকে আমরা একটা পূর্ণ সংখ্যায় নাম দেব। যে মাইনাস পার্ট থাকলে সেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। কিন্তু সেই পার্টে যাবার আগে তোমাদেরকে এখানে আর একটা জিনিস ক্লিয়ার করিয়ে দিই। এই যে অখণ্ড সংখ্যাটা আমি জানলাম, এখানে যদি তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে সব অখণ্ড সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা, কিংবা সব স্বাভাবিক সংখ্যাই কি অখণ্ড সংখ্যা, তো এখানে তোমাদের একটাই উত্তর আসবে যে সব স্বাভাবিক সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যা,
কিন্তু সব অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। কেন? কারণ দেখো, অখণ্ড সংখ্যার দলে কিন্তু আমার শূন্য আছে, কিন্তু সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যার দলে কিন্তু নয়, নেই। তার জন্য আমি এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি কি, যে সব স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা। কারণ অখণ্ড সংখ্যার তো আমার 1 আছে, আর স্বাভাবিক সংখ্যার লোয়েস্ট 1, তার মানে আমার সব স্বাভাবিক সংখ্যাই কিন্তু অখণ্ড সংখ্যা, এটা আমি বলে দিতে পারবো। ক্লিয়ার? কিন্তু সব অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, কারণ অখণ্ড সংখ্যার দলে আমার 0 আছে, যেটা আমার স্বাভাবিক সংখ্যার দলে নেই। সেই জন্য আমি লিখব সব অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। ক্লিয়ার? স্বাভাবিক সংখ্যা নয়। হলো। এবারে দেখো, আমি এই জিনিসটা তো পেয়ে গেলাম। এবারে হচ্ছে আমরা যেটা বললাম নেগেটিভ পার্ট। এবার এই নেগেটিভ পার্টটা থাকলে সেটা আমরা কি বলবো, বা ঋণাত্মক সংখ্যা থাকলে সেটাকে আমরা কি বলবো? তো ঋণাত্মক সংখ্যা থাকলে সেটাকে আমরা গিয়ে বলবো সেটা পূর্ণ সংখ্যা। এবার এই পূর্ণ সংখ্যাই কিন্তু তোমাদের হায়ার ক্লাসে কিন্তু বহু ক্ষেত্রে কাজে লাগবে। শুধু পূর্ণ সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যাও কাজে লাগবে এবং মূলদ সংখ্যাও কাজে লাগবে। ক্লিয়ার? যেগুলো জানবো, ধীরে ধীরে মূলদ সংখ্যাও জানবো আমরা। তাহলে এবার চলো পূর্ণ সংখ্যাটা জেনে নিই। এবার আসছি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আমরা ইংলিশ অ্যালফাবেটিক্যালি আমরা ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করি, কিন্তু ইংলিশের নাম হচ্ছে কি ইন্টিজার। এই পূর্ণ সংখ্যার ইংলিশ নাম হচ্ছে ইন্টিজার, যেটা আমরা ক্যাপিটাল জেড দিয়ে আমরা ইংরেজি বর্ণমালা সূচিত করি। অ্যাকচুয়ালি আই দিয়ে এখানে সূচিত করা হয় না, কারণ আইটা আমরা যেটা জানলাম এটা আমরা আই কি ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করছি, মানে কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করছি। ঠিক আছে? তার জন্য কিন্তু আমরা এখানে আইটা ব্যবহার করছি না মেনলি। ঠিক আছে? এর আরো একটা ম্যাথমেটিক্যাল রিজন আছে, বাট আমরা যেটা মেন কারণের জন্য যেটা ব্যবহার করছি না সেটা হচ্ছে আই দিয়ে তো আমরা ইমাজিনারি নাম্বারকে ডিনোট করছি, মানে যেটা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তো সেই আই দিয়ে যদি আমরা এটাকেও ডিনোট করে দিই ইন্টিজারকে, তাহলে দুটো গুলিয়ে যাবে, তাই না? তো তার জন্য ম্যাথমেটিশিয়ানরা পরে এই জেড অক্ষরটা দিয়েই এটাকে সূচিত করেছে, যে আমরা পূর্ণ সংখ্যাটাকে জেড অক্ষর দিয়ে সূচিত করব। ঠিক আছে? তাহলে এই পূর্ণ সংখ্যা দল সেটাই লেখা আছে কি অখণ্ড সংখ্যা ও -1 -2 -3, মানে মাইনাস পার্টগুলোকে নিয়ে আমরা যেটা পাচ্ছি সংখ্যাগুলো মিলিত হয়ে সেটাকেই আমরা পূর্ণ সংখ্যা বলছি। আর এই পূর্ণ সংখ্যাকে ইংরেজি বর্ণমালাতে ক্যাপিটাল জেড দিয়ে সূচিত করা হচ্ছে, তাই না? তো সেটাই ছকের আকারে দেখিয়ে দেওয়া হয়েছে, যে আমার প্রথমে এটা সার্কেল ছিল যার মধ্যে শুধু স্বাভাবিক সংখ্যা, তারপর ট্রায়াঙ্গেল এলো যেখানে আমার অখণ্ড সংখ্যাটা আছে, আর তারপর বাইরে আমার এটা একটা কি চতুর্ভুজ পেলাম। সেটা বর্গক্ষেত্র বলতে পারো, আয়তক্ষেত্র বলতে পারো, যেরকম শেপ থাকবে সেরকম। ঠিক আছে? তো সেটার মধ্যে আমার কি পাচ্ছি, সেগুলোকে পূর্ণ সংখ্যার দল পুরোটাই পাচ্ছি, মানে মাইনাস পার্টটা ওখানে আছে, পুরোটা মিলেই হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা, তাই না? এবারে দেখো, তাহলে এখানে এক্সাম্পল হিসেবে আমরা কি পেলাম, আমরা মাইনাসের দিক থেকে আমরা মাইনাস ইনফিনিটিভ থেকে ডট ডট করে -2 -1 0, আবার এদিকে +1 +2 এরকম করে আমরা প্লাস ইনফিনিটিভ অবধি যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি, এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা। এবারে আসছি মেন টুইস্টে, কি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে যদি আমরা এবার যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে এবার আমরা দেখব এখানে কি আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, সেটা এবার দেখে নেব। দেখো, যদি আমরা যোগ করি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা, তুমি সেটা প্লাসে নাও বা মাইনাসে নাও, কোনো কিছু ফারাক পড়বে না। তুমি যদি প্লাসেই নাও বা একটা প্লাস একটা মাইনাসে নাও, সাপোজ আমি +1 আর এদিকে -2 নিচ্ছি, তাহলে +1 -2 কত হচ্ছে -1, তাহলে -1 টু বিলংস টু জেড, তাই না? পূর্ণ সংখ্যা হচ্ছে। ঠিক একইভাবে তুমি যে কোনো দুটো পূর্ণ সংখ্যার বিয়োগ করে দাও। তুমি যদি এখানে +1 সেখান থেকে -2 বিয়োগ করে দাও, তাহলে কত পাচ্ছি আমি? +1 মাইনাসে মাইনাসে +2 মানে 3, এটাও কিন্তু বিলংস টু জেড পাচ্ছি। তাহলে এতক্ষণ অবধি আমরা স্বাভাবিক সংখ্যার অখণ্ড সংখ্যার ক্ষেত্রে যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা বিয়োগ করে দেখলাম, ওখানে কিন্তু আমরা পাচ্ছিলাম না। কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু যে কোনো দুটো পূর্ণ সংখ্যার বিয়োগ করতে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, তাই না? এবার আসছি গুণ। গুণের ক্ষেত্রেও দেখো, আমি যদি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা যদি আমি গুণ করে দিই, এখানেও কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এখানে যোগ বিয়োগ গুণ তিনটেই কিন্তু পূর্ণ সংখ্যাতে পেলাম। এবার আসছি ভাগে। ভাগে কি পূর্ণ সংখ্যা পাবো? ভাগে কিন্তু পাবো না। কেন পাবো না? দেখো, আমি যদি +1 সেখান থেকে যদি আমি -2 করে দিই, তাহলে এটা কি -12 হচ্ছে, তাই না? এবার -12 কি বিলংস টু জেড হয়? এটা কিন্তু বিলংস টু জেড হয় না। মাইনাসে পার্ট আছে,
কিন্তু সেটা পূর্ণ সংখ্যায় আছে কি -1 -2 -3 -4 এরকম করে আছে। কখনো এরকম ভগ্নাংশে কি আছে কি? ভগ্নাংশে নেই, তার জন্য আমি এটাকে নট বিলংস টু জেড বলবো। ক্লিয়ার? আর তাহলে আমি কি পেলাম, যে কোনো দুটো পূর্ণ সংখ্যার ভাগফল কিন্তু আমার পূর্ণ সংখ্যা হবে না। হলো? এগুলো দেখো মুখস্থ রাখার প্রয়োজন নেই, জাস্ট ডেফিনেশন মনে রাখো, সংজ্ঞাটায় কোন কোন সংখ্যাগুলোকে আমরা বলছি সেটা মনে রাখো, তাহলে আমরা যে কোনো দুটো পূর্ণ সংখ্যা বলো, সেটা অখণ্ড সংখ্যা বলো, স্বাভাবিক সংখ্যা বলো, আমরা ক্যালকুলেশন করে দেখে দিতে পারবো। ওগুলো মুখস্থের প্রয়োজন হয় না, ওগুলো অঙ্ক মুখস্থের জিনিস নয়, অঙ্ক মুখস্থ করে হয় না অঙ্ক, ঠিক আছে? অঙ্ক কনসেপ্ট বুঝতে হয়। তুমি যদি কনসেপ্ট বুঝে নাও, থিওরি বুঝে নাও, সংজ্ঞা বুঝে নাও, তাহলে তোমার অঙ্ক মুখস্থের প্রয়োজন হয় না, তুমি নিজেই করে করে যেতে পারবে একসঙ্গে সবকিছু, ঠিক আছে? এই জন্যই অঙ্কটাই এমন একটা সাবজেক্ট যেখানে ফুল নাম্বারসও ক্যারি করা যায়, ঠিক আছে? বুঝে পড়া, এখানে কোনো মুখস্থের প্রশ্ন আসে না, আর সেই অঙ্কটাই আমি বলবো সব থেকে সহজ সাবজেক্ট। ক্লিয়ার? চলো এবারে তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে আমরা যোগ, বিয়োগ আর গুণ এই তিনটের ক্ষেত্রে আমরা বিলংস টু জেড পেলাম, কিন্তু আমরা ভাগের ক্ষেত্রে আমরা এটা পেলাম না, ভাগটা কিন্তু হবে না, তাই না? ভাগটা হবে না। এবারে এটা যে একটা পার্ট পেয়ে গেলাম, এবারে আমি যদি এবার প্রশ্ন করি তোমাদেরকে, সবচেয়ে ক্ষুদ্রতম অথবা সবচেয়ে বৃহত্তম পূর্ণ সংখ্যা কোনটা, তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে আমাদের যে সব থেকে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আমরা পাবো না। কেন পাবো না? এটা নেগেটিভ দিকে যাচ্ছি, তাহলে নেগেটিভ দিকে গেলে আমরা কি কখনো একটা পার্টিকুলার মান পাবো যে হ্যাঁ এই জায়গাটায় গিয়ে স্টপ হয়ে গেছে, সেটা আমার -1000 হোক, -1 কোটি হোক, কোথাও কি আমরা বলতে পারবো? দেখো যেটা ধরি না কেন তারপরে কোনো না কোনো একটা মান কিন্তু আছে, তো সেখানে কিন্তু আমরা স্টপ করে দিতে পারবো না, কারণ সংখ্যার কাছে স্থাপন করছি আমরা, তাই না? এটাই তো বলছি যে স্বাভাবিক সংখ্যাগুলো বলো, সে অখণ্ড সংখ্যা বলো, পূর্ণ সংখ্যা বলো, এগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা, আর এগুলোকে আমরা সংখ্যার কাছে স্থাপন করতে পারবো। তাহলে সেটা তো ∞ অবধি চলছে, তাই না? তাহলে সেখানে কি আমরা বলতে পারবো যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মাইনাসে মানে আমি পূর্ণ সংখ্যা পাবো? পাবো না। তাহলে আমি এখানে বলে দিতে পারবো যে ক্ষুদ্রতম বা বৃহত্তম, ক্ষুদ্রতম সব থেকে, ঠিক আছে, যে সব থেকে ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব নয়, পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব নয়। ক্লিয়ার? এটা আমরা বলে দিতে পারবো, তাই না, যে পাওয়া সম্ভব নয়। এবারে দেখো এই যে আমরা ভগ্নাংশে পাচ্ছি বারবার, এবার এই ভগ্নাংশ মানটাকে কি বলে, বা ভগ্নাংশ যে সংখ্যাটা থাকছে সেই সংখ্যাটাকে এবার কি বলে সেটা আমরা জেনে নেব। ক্লিয়ার? তো এবার এই যে ভগ্নাংশ পাচ্ছি, এই ভগ্নাংশ সংখ্যাটাকেই আমরা বলছি মূলদ সংখ্যা। এটাই হচ্ছে মূলদ সংখ্যা ডেফিনেশন। তো মূলদ সংখ্যা ডেফিনেশন কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0, সেই সব সংখ্যাকে আমরা কিন্তু কি বলবো, আমরা মূলদ সংখ্যা বলবো। কিউ নট ইকুয়াল টু 0 কেন বলছি? কারণ কিউ যদি 0 হয়ে যায়, মানে হর যদি 0 হয়ে যায়, তাহলে কি আমরা সেটাকে মূল সংখ্যা বলতে পারবো, বা সেটা কি আমাদের ডিফাইন্ড, বা সেই সংখ্যাটাকে আমরা পাবো? সেটা আনডিফাইন্ড, সেটা অনির্ণয়, অসংজ্ঞাত যেটা আমরা বলি, তাই না? তাহলে দেখো আমরা এই ধরো এখানে আমি যদি বলে দিই তোমাকে 1/0, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়, আনডিফাইন্ড, এটা অনির্ণয়। কেন অনির্ণয়? কারণ দেখো আমরা 1/0 মানে কি বোঝায়, এগুলো আমরা ছোট ক্লাসেও শিখে এসেছি আমরা, তাই না? 1/0 মানে কি বোঝায় আমাদের, মানে 1কে 0 দিয়ে ভাগ, ঠিক আছে? আর ভাগের আরেকটা রূপ হচ্ছে যেটাকে বিয়োগ, মানে 1 থেকে আমি 0 কতবার বিয়োগ করলে 0 পাবো, তাই না? তো আমরা কি 1 থেকে যতবারই তুমি 0 বিয়োগ না করো, কখনো কি আমরা 0 পাবো? কখনো 0 পাবো না, তাই না? বা তুমি 0কে কতবার যোগ করলে 1 পাবে, কখনো কি 0কে যতবারই তুমি যোগ করো কখনো কি 1 পাবে? পাবে না, তাই না? সে কেননা আমরা 12/2, সাপোজ আমি যদি বলি 12/2, 12/2 মানে কি বোঝায়, যে 12কে 2 দিয়ে ভাগ, মানে 12 থেকে 2টা কতবার বিয়োগ করলে আমি 0 পাচ্ছি। বা আমি যদি বলি 2কে কতবার যোগ করলে আমি 12 পাচ্ছি, দেখো 2কে কতবার যোগ করছি, 1 2 3 4 5 6, 6 বার যোগ করো, দেখো 12 আসবে। 2 2 4 2 6, 6 2 8, আর 2 10 2 12, তাহলে 6 বার যোগ করছি, তা যেহেতু 6 বার যোগ করছি তার জন্য আমি বলে দিতে পারবো 12/2 সেটাই হচ্ছে 6। ঠিক একইভাবে আমি 0কে কতবার যোগ করলে আমি 1 পাবো, পাবো কি? কখনোই পাবো না। 0কে তুমি যতবারই যোগ করো না কেন সে 0ই আসবে, 0-র সাথে যতবারই 0 যোগ করো সে 0ই আসবে, কখনো 1 আসবে না। সেই জন্য এটা কিন্তু নির্ণয় করা সম্ভব নয়, আনডিফাইন্ড।
তার জন্য সেটা শুধু 1/0 নয়, সেটা যে কোনো সংখ্যা বাই 0 যদি আমি লিখি সেইখানে কিন্তু আমরা সেটাকে আনডিফাইন্ড বলবো, অনির্ণয় বলবো, তাই না? তো সেই জন্য আমরা কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করাতে আমরা বলবো কিউটা নট ইকুয়াল টু 0, মানে হরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমাকে 0 হওয়া যাবে না। তখনই সেই ভগ্নাংশে যে মানটা সেটাকেই আমরা কি বলে দেবো, মূলত সংখ্যা বলবো। ক্লিয়ার? সেটাই আমাদের ডেফিনেশনে লেখা আছে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এখানে আকারে হবে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলত সংখ্যা বলা হয়। এবং এই মূলত সংখ্যাকে সাধারণত কিউ দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করা হয়। এবার ছকের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, এখানে একটা পঞ্চভুজ নেওয়া হয়েছে, ঠিক আছে। এই পঞ্চভুজের মধ্যে দেখো এই যে ভিতরের যে মানগুলো এগুলো দেখো প্রত্যেকটাই ভগ্নাংশে নেওয়া আছে। কোথাও দেখো প্লাস দিয়ে নেওয়া আছে, কোথাও মাইনাস দিয়ে নেওয়া আছে, প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে, বাট আমার ভগ্নাংশে থাকবে, লবে একটা মান থাকবে, হরে একটা মান থাকবে, কিন্তু হরটা নট ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? তাই না? তাহলে আমি এক্সাম্পল হিসেবে কি কি পেলাম, এক্সাম্পল হিসেবে এইদিকে দেখো আমি 1/2 রাখতে পারি, 1/3 রাখতে পারি, আবার -1/5 রাখতে পারি, 0 রাখতে পারি, তাই না? এই সব সংখ্যাগুলোকে আমরা কি বলবো, বা এদিকে প্লাসেও তুমি যদি বলো, এগুলো সবই আমাদের কি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের সব অখণ্ড সংখ্যাও, এগুলো বলবো না, পূর্ণ সংখ্যাও বলবো না, এগুলোকে আমরা মূলত সংখ্যা বলবো, তাই না? যেগুলো আমরা মূলত সংখ্যা ডেফিনেশনে জানিয়ে আনলাম। এবারে আমি যদি তোমাদেরকে বলি যে সব মূলত সংখ্যাই কি পূর্ণ সংখ্যা, বা সব পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা, সেখানে আমরা কি বলবো? দেখো, সব পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা, কিন্তু সব মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। কেন নয়? কারণ আমি যদি একটা পূর্ণ সংখ্যা নিই, সেটা পূর্ণ সংখ্যা আমি যদি বলি তোমাদের যে -2, কারণ পূর্ণ সংখ্যা ডেফিনেশনে ছিল যে আমার প্লাস ইনফিনিটি থেকে এদিকে মাইনাস ইনফিনিটি অবধি সব সংখ্যা, কিন্তু +1 +2 দিয়ে, তাহলে আমি যদি পূর্ণ সংখ্যা একটা -2 নেই, তাহলে দেখো -2 কে তো আমি -2/1 লিখতে পারি, তাই না? তাই তো, যেখানে দেখো এই -2 মানে কি, এটা উপরে আছে, এটা 1 আছে, তাহলে এটা আমি পি ধরছি, এটাকে কিউ ধরছি, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। আর কিউটা হচ্ছে কি 1, যেটা কি এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে আমি এটা বলতে পারি যে -2 একটা কিন্তু মূলত সংখ্যা, মানে সব পূর্ণ সংখ্যাকে আমরা কিন্তু মূলত সংখ্যায় প্রকাশ করতে পারি, ঠিক আছে। এর মানে কি বোঝালো, এটা হচ্ছে সকল, ঠিক আছে, এটা বলতে পারবো কি যে সকল পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা, কিন্তু কিন্তু সকল মূলত সংখ্যাই পূর্ণ সংখ্যা নয়, সকল মূলত সংখ্যাই পূর্ণ সংখ্যা নয়। কারণ একটা মূলত সংখ্যা ধরো আমি যেটা 12/2 নিচ্ছি, সেটা 6 পেয়ে যাচ্ছি, সেটাকে আমি পূর্ণ সংখ্যা বলে দিচ্ছি, কিন্তু যদি আমি 2/12 নিই, 2/12 এটা কিন্তু আমার মূলত সংখ্যা কিউ এর মধ্যে বিলং করছে, কিন্তু 2/12 কি আমার পূর্ণ সংখ্যার মধ্যে বিলং করছে? সেটা বিলং করছে না, যেটাকে আমরা পূর্ণ সংখ্যা কি দিয়ে ডিনোট করছিলাম, জেড দিয়ে ডিনোট করছিলাম, সেটা নট বিলংস টু জেড, তাহলে আমি নট বিলংস টু জেড লিখতেই পারি। তাহলে আমি কি বলবো যে সকল পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা, কিন্তু সকল মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, এটা পূর্ণ সংখ্যা নয়। ক্লিয়ার? ব্যাস, এটা বলে দেবো আমরা, তাই না? এবারে আমি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে কিন্তু আমরা যে কোনো দুটো মূলত সংখ্যা নিয়ে কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করেও দেখতে পারবো যে সেটা কি আমাদের মূলত সংখ্যা আসছে। আর মূলত সংখ্যা ডেফিনেশনে একটা জিনিস এখানে পরে কিন্তু অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে এই পি আর কিউ, একে কিন্তু আমাদের পরস্পর মৌলিকও হতে হবে। শুধুমাত্র যে আমরা যে কোনো সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করে দিই, এবং যেখানে পি এবং কিউটা পূর্ণ সংখ্যা, কারণ লবে যেটা থাকবে সেটাও দেখো পূর্ণ সংখ্যা, হরে যেটা আসছে সেটাও পূর্ণ সংখ্যা আসছে, আর কিউটা নট ইকুয়াল টু 0, মানে হরে যেটা থাকছে সেটা আমাদের নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না? এবং এই পি আর কিউ এটা কিন্তু আমাদের পরস্পর মৌলিক হতে হবে, ঠিক আছে। সেই কন্ডিশনটাও সেই আমাদের পরে একটু পরেই আমরা পাবো, সেটাও আমি ডিসকাস করেছি আমরা, ঠিক আছে, এরপরে রেখেছি। তো সেই পি আর কিউকে আমরা কি বলবো, পরস্পর মৌলিকও বলবো। বোঝা গেছে? এবার আমরা দেখব এই যে মূলত সংখ্যাগুলো পেলাম, এবার যে কোনো দুটো মূলত সংখ্যা নিয়ে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে কি আমরা মূলত সংখ্যা পাবো? সেটা এবার আমরা একটু দেখে নেব। চলো সেটা এবার দেখে নিই।
যদি আমি মূলত সংখ্যা একটা নিলাম আমি 1/2 আর একটা নিলাম আমি 1/3, তাহলে এই দুটো আমরা যোগ করি, দেখি এটা মূলত সংখ্যা পাই কিনা। তাহলে এটা যদি আমরা যোগ করি, আরেকটা স্লাইড নিয়ে নিই। আচ্ছা, এদিকে যোগ করে দিচ্ছি, ঠিক আছে। ধরো আমি তোমাকে বললাম 1/2 তার সাথে আমি 1/3, এই দুটো আমি মূলত সংখ্যা নিচ্ছি। এবার এই দুটো মূলত সংখ্যা যখন আমরা কি করব, যোগ করব, মানে 1/2 প্লাস 1/3 এটা যখন করব, তখন দেখো এখানে কিন্তু আমরা কি পাবো, আমরা কিন্তু এখানে তোমাদের মূলত সংখ্যাই পাবো। কেন? কারণ হচ্ছে দেখো আমি এদের লসাগু কি 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাই না? তাহলে দেখো উপরে কত হবে, এটা এটা হচ্ছে 2 3 এ 6, তাহলে উপরে হচ্ছে 3 আর 3 2 এ 6, তাহলে 3 + 2 হচ্ছে 5, তাহলে 5/6, তাহলে এটা বিলংস টু কিউ, তাই না? তাহলে যে কোনো দুটো মূলত সংখ্যার যোগফল কিন্তু আমরা মূলত সংখ্যাই পাচ্ছি। এবারে আমি যদি এখানে বিয়োগফল নিয়ে নিই, সাপোজ 1/2 মাইনাস 1/3, তাহলে এটা কি পাবো, এখানে দেখো খেয়াল করে আমি যদি এদের বিয়োগফল নিই, 6 হচ্ছে লসাগু, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে 1/6 এটাও কিন্তু বিলংস টু কিউ হলো। এবারে আমি যদি গুণ নিই, তাহলে দেখো গুণ যদি নিই 1/2 ইন্টু 1/3, তাহলে কত হচ্ছে 1/2 ইন্টু 3 মানে 1/6, এটাও কিন্তু বিলংস টু কিউ হচ্ছে, তাই না? এবারে আমি যদি ভাগ নিই, দেখো 1/2 ভাজিতক 1/3, তাহলে 1/2 বাই 1/3, তাহলে ভাগ হলে কি হয়, এটা আমাদের উল্টে যায়, লবটা হরে আসে, হরটা লবে যাবে, তাই তো? তাহলে এটা কত হচ্ছে 3/2, এটাও আমাদের বিলংস টু কিউ। তার মানে যে কোনো দুটো মূলদ সংখ্যা যদি আমরা নিই, সেখানে কিন্তু যে কোনো দুটো মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটাই কিন্তু আমাদের মূলদ সংখ্যা হচ্ছে। কিন্তু এখানে একটা কন্ডিশন তোমাদেরকে বলতে হবে, কি, যদি 0 দিয়ে আমরা ভাগ না করি, কারণ 0 দিয়ে ভাগ করলে কিন্তু সেটা কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে না, তাই না? আমরা তো দেখালাম যে 0 দিয়ে ভাগটা কি হয়, অনির্ণয় হয়, আনডিফাইন্ড হয়। তাহলে সেক্ষেত্রে কি আমরা সেটাকে বলবো যে 0 দিয়ে ভাগটা আমাদের নির্ণয় হবে? নির্ণয় হবে না, মান বের করতে পারবো না। তাহলে কেন বলবো আমরা এটাকে, তাই না? তার জন্য আমি এখানে একটা জিনিস কনক্লুশনে লিখতে পারি যে যে কোনো দুটি মূলদ সংখ্যার, যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ, এখানে ভাগের ক্ষেত্রে ব্র্যাকেটে লিখে দেব যে 0 দ্বারা ভাগ ছাড়া, 0 দ্বারা ভাগ ছাড়া, ঠিক আছে? মানে 0 দ্বারা ভাগ করা যাবে না, ঠিক আছে? তাহলে 0 দ্বারা ভাগ ছাড়া কি, এটা সর্বদাই কি হবে, মূলদ সংখ্যা হবে, কি সর্বদাই মূলদ সংখ্যা হবে। এখানে একটাই তোমাদের টুইস্ট দেওয়া থাকলো 0 দ্বারা ভাগ ছাড়া, মানে ওই যেরকম আছে না মহাভারতে যে অশ্বত্থামা হত ইতি গজ, তাই না? ঠিক এরকমই এটাই হচ্ছে, সেটাই ভাগ হবে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে দেখো 0 দ্বারা ভাগ হবে না, ঠিক সেরকমই যে অশ্বত্থামা হত ইতি গজ, এটাই যে হাতি মারা গেছে, অশ্বত্থামা নামের একজন হাতি মারা গেছে, মানুষ নয়, ঠিক আছে? ঠিক সেটাই এখানেও আমি সেটাই বললাম যে 0 দ্বারা ভাগ করা যাবে না, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা ছাড়া বাকি কিন্তু আমার যে কোনো মূলদ সংখ্যা নাও, সেক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটাই কিন্তু আমাদের মূলদ সংখ্যা হবে, তাই না? এটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যার ডেফিনেশন, যেটা তোমাদেরকে আমি বললাম এই মূলদ সংখ্যা ডেফিনেশনে, ঠিক আছে? এবার চলো নেক্সট আমরা জেনে নিই কি আছে। নেক্সট হচ্ছে সমতুল্য মূলদ সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ। এটা কি আছে সমতুল্য মূলদ সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ? এটা দেখো আমরা এই যে p/q আকারে প্রকাশ করছি, এটাকে কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তাই না? কেন বলতো, ধরো সাপোজ আমরা এই যে 2/12 বললাম, 2/12, তাহলে 2/12 যেরকম আমাদের বিলংস টু কিউ মূলদ সংখ্যা, ঠিক সেরকমই আমি যদি এটাকে 2 আর 12 এটা কত দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে, তাহলে 2 দিয়ে যদি আমরা কেটে দিই, এটা মানে কি হয় 1/6, এটা বিলংস টু কিউ, তাই না? তাহলে 2/12 যেরকম বিলংস টু কিউ হবে, 1/6 ও তো বিলংস টু কিউ হবে, এবং এটা কি এর লঘিষ্ঠ আকার, মানে ছোট আকারে নিয়ে যাচ্ছি, আর এটাকেই আমরা বলছি সমতুল্য মূলদ সংখ্যা। ক্লিয়ার? মানে একই, সমতুল্য মানে কি একই, আর মূলদ সংখ্যা মানে কি মূলদ সংখ্যা, বা সমতুল্য ভগ্নাংশ মানে একটারই একটা মিনিমাইজেশন ফর্ম,
ঠিক আছে, মানে আমি যদি এখানে একটা এক্সাম্পল হিসেবে তোমাদের নিই, এখানে লেখা আছে দেখো যে যে সকল মূলদ সংখ্যার মান সমান কিন্তু প্রকাশ ভঙ্গি আলাদা বিভিন্ন। প্রকাশ ভঙ্গি মিন্স রিপ্রেজেন্টেশন, মানে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি ওটাকে, ঠিক আছে, তো সেটাই হচ্ছে আলাদা, বাট মান কিন্তু একই। সেই সংখ্যাগুলোকে আমরা কি বলছি, পরস্পরের সমতুল্য মূলদ সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে যদি আমি বলি এখানে যে 1/2, তো 1/2 যেটা, তাহলে সেটাকে আমি কি লিখতে পারি, 2 দিয়ে যদি গুণ করে দিই লব আর হরে, তাহলে 2/4 লিখতে পারি। এই একই ভ্যালু এটাই তো, কারণ 2/4 এর লঘিষ্ঠ আকারই তো আমার হচ্ছে 1/2, তাই না, কারণ উভয়ই তো আমার 2 দ্বারা ভাগ কাটে। কারণ আমরা তো এটাও জেনে এসেছি যে কোনো ভগ্নাংশের লব আর হরকে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে গুণ বা বিয়োগ করি, তাহলে সেটা মান যদি একই রাখতে চাই, উভয় পক্ষে কিন্তু আমাকে একই সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে হবে। যদি আমি লবে যদি আমি 2 দিয়ে গুণ করি, হরেও 2 দিয়ে গুণ করতে হবে। লবে যদি 2 দিয়ে ভাগ করি, হরেও কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না, দিলেই তো আমার ভগ্নাংশের মানটা একই থাকবে। আর সেটাই হচ্ছে আমার সমতুল্য মূলদ সংখ্যা। তাহলে এটাকে যদি আমি 1/2 করলাম 2 দিয়ে গুণ করে, আমি 3 দিয়ে গুণ করতে চাই এটাকে, তাহলে 3/6, এটাও সেই একই মান আসবে, তাই না। বা আমি যদি 3/6 না করে আমি যদি এখান থেকে আরো যদি লঘিষ্ঠ আকারে আমি নিয়ে আসার চেষ্টা করি, সাপোজ আমি তোমাকে এটা বললাম 2/4, এটা 2 দিয়ে গুণ করেছি, আমি 4 দিয়ে গুণ করতে পারি। যদি আমি 4 দিয়ে গুণ করি, 1 4 4, 2 4 8, এগুলো সবই হচ্ছে আমার কি সমতুল্য মূলদ সংখ্যা। এগুলো সবগুলোকেই আমরা কি বলছি, সমতুল্য মূলদ সংখ্যা। মানে এগুলো সবই কিন্তু এর মান কিন্তু একই, বাট দেখো প্রত্যেকটার কিন্তু রিপ্রেজেন্টেশন বা যেটা আমরা প্রকাশভঙ্গি বলছি, সেটা কিন্তু প্রত্যেকটা সংখ্যার কিন্তু আলাদা, তাই না। তার জন্যই আমরা এটাকে বলছি সমতুল্য মূলদ সংখ্যা। এবারে নেক্সট দেখো যেটা আমাদের আছে, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এই পরস্পর মৌলিকটা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। পরস্পর মৌলিক মানে কি বোঝায়, তার ইংলিশ নাম হচ্ছে কোপ্রাইম। এবারে এই কথাটার মধ্যে কিন্তু একটা ওয়ার্ড লুকিয়ে আছে, মৌলিক সংখ্যা। এটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা কি এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ কাটে না, সেই সব সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। আর আমরা তো জানি যে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাই না। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা যেগুলো হচ্ছে সেগুলো আমার 2 থেকে স্টার্ট, যে আমাদের 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে কত 7, তারপর হচ্ছে 11, 9 নয়, অনেকে আবার বিজোড়টাকে মৌলিক বলে দেয়। বিজোড় সংখ্যাটা মৌলিক নয়, বিজোড় আলাদা, মৌলিক আলাদা। কিন্তু মৌলিকটা কোনগুলো, যেগুলো এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ কাটে না। দেখো 2, 3 এগুলো এক এবং সেই সংখ্যা ভাগ কাটছে, আর কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ কাটছে না কিন্তু, তাই না। তো এখানে 11, 13 এই সংখ্যাগুলো কিন্তু আমাদের কি মৌলিক সংখ্যা, তাই না। এবারে দেখো পরস্পর মৌলিক। পরস্পর কথা মানে কি, পরস্পর কথাটা তখনই আসছে যখন দুটো সংখ্যার মধ্যে কম্পেয়ার করছি আমরা, একটা সংখ্যাকে কিন্তু নয়, দুটো সংখ্যা। তো সেখানে দেখো খেয়াল করে, যে সকল সংখ্যার মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না, তাদেরকেই আমরা কি বলবো, পরস্পর মৌলিক সংখ্যা বলবো। তাহলে যে সকল সংখ্যার মধ্যে এক ছাড়া কিন্তু অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না, কিন্তু এখানে শুধুমাত্র একই থাকবে সাধারণ উৎপাদক। এবার আমি যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই না। ধরো আমি তোমাদেরকে বললাম যে এখানে যে 3,5 এরা কিন্তু পরস্পর মৌলিক, তাই না। কারণ কি, 3 এবং 5-এর দেখো কমন উৎপাদক মানে সাধারণ উৎপাদক কিন্তু এক, এক ছাড়া কিন্তু আর কিছু নেই। কারণ উৎপাদক কাকে বলি, যেগুলো হচ্ছে আমাদের, যেগুলো দ্বারা এটা ভাগ কাটবে, তাই না। তো 3কে আমি 1 × 3 লিখতেই পারি, আর 5কে দেখো আমরা 1 × 5 লিখতেই পারি। তাহলে এদের মধ্যে সাধারণ উৎপাদক কোনটা, এক, এক ছাড়া কি আর কিছু আছে, নেই। তাহলে আমরা এটাই কিন্তু পরস্পর মৌলিক বলবো। এবারে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি তোমাদেরকে বললাম এখানে যে 5,12 এটা কি পরস্পর মৌলিক হবে, তখন তোমাদের অ্যান্সার কি আসবে, এটা কিন্তু আমাদের পরস্পর মৌলিক হবে, এটাও পরস্পর মৌলিক হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার 12 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে আপনি কেন বলছেন যে এটা পরস্পর মৌলিক। বাবা আমি বলেছি পরস্পর মৌলিক, সেটা দুটো সংখ্যার মধ্যে আসবে, একটা সংখ্যার মধ্যে নয়। কিন্তু 12 যৌগিক সেটা ঠিক, 12 মৌলিক নয়, কারণ 12 তো এক এবং সেই সংখ্যা ছাড়া আরো অন্য সংখ্যা দিয়েও ভাগ কাটে, তাই না। কারণ দেখো 12 যদি আমি উৎপাদক বের করানোর চেষ্টা করি, 12 উৎপাদক কি কি হয়, 12 উৎপাদক হচ্ছে আমার যেটা, এটা হচ্ছে 1 হয়, 2 হয়, 3,
4, তারপর 6, তারপর হচ্ছে 12। মানে 12 এতগুলো সংখ্যা দিয়ে ভাগ কাটে, তাই না? যেগুলো দিয়ে ভাগ কাটে সেগুলোই তার উৎপাদক। 1 দিয়েও ভাগ কাটে, 2 দিয়েও ভাগ কাটে, 3, 4, 6, 12 সব সংখ্যা দিয়েই কিন্তু 12 ভাগ কাটছে। তাহলে 12 উৎপাদক এতগুলো আছে। কিন্তু তুমি 5 দেখো, 5-এর উৎপাদক শুধুমাত্র 1 আর 5, আর কিন্তু কিছু নেই। তাহলে সাধারণ উৎপাদকটা কি? এখানেও দেখো 1 আছে, আর এখানেও দেখো 1 আছে। 1 ছাড়া এখানে 5 আছে, কিন্তু এখানে কি কোথাও 5 আছে? এখানে 5 নেই। তার জন্য আমি এখানে কিন্তু বলে দিতে পারবো 5 আর 12 এই দুটোও কিন্তু পরস্পর মৌলিক। এই দুটোও কিন্তু আমাদের পরস্পর মৌলিক। ক্লিয়ার? তাহলে পরস্পর মৌলিকের ডেফিনেশনটা ক্লিয়ার হলো যে আমরা এই পরস্পর মৌলিক কাকে বলবো? যখন দুটো সংখ্যার মধ্যে একই কেবলমাত্র সাধারণ উৎপাদক থাকবে, 1 ছাড়া কিন্তু আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না, তখনই কিন্তু আমরা সেই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক বলবো, তাই না? তো তাহলে এবারে আমি যদি মূলত সংখ্যা ডেফিনেশনটা একটু চেঞ্জ করে দিই, যে মূলত সংখ্যা ডেফিনেশনটা কি ছিল? যে আমরা যে কোনো সংখ্যাকে বা যে সকল সংখ্যাকে যখন পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউটা নট ইকুয়াল টু 0, তখনই কিন্তু আমরা সেই সকল সংখ্যাকে বলছি মূলত সংখ্যা। তাহলে সেখানে একটা জিনিস মডিফাই করে আমি ঢুকাতে পারি যে শুধু কিউ নট ইকুয়াল টু 0 বললে হবে না, সেখানে আরেকটা জিনিস আমি বলতে পারি পি এবং কিউকে পরস্পর মৌলিকও হতে হবে, তাই না? তখনই কিন্তু আমরা সেই সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলবো। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার মূলত সংখ্যা ডেফিনেশন, তাই না? আর এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যা রেখায় মূলত সংখ্যা স্থাপন। কারণ এর আগে আমরা নিচু ক্লাসে পূর্ণ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করেছি আমরা, তাই না? যে আমরা 1, 2, 3 বা -1, -2, -3 এগুলোকে আমরা পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করেছি সংখ্যা রেখাতে স্থাপন করেছি। কিন্তু যখন মূলত সংখ্যা বলে দেবে, মানে আমাদের এই যে ভগ্নাংশে যে মানগুলো বলে দিল, এগুলোকে আমরা কি করে প্রকাশ করব সংখ্যা রেখাতে, সেটা এবার আমরা জেনে নেবো, শিখে নেব। চলো এটা এবার একটু আমরা দেখে নিই। চলো তাহলে যখন আমরা মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করব, তাহলে আগে আমরা একটা সংখ্যা রেখা টেনে নেব, এটা যে আমরা এটা এবার নাম দিয়ে দিচ্ছি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি অবধি যাচ্ছে আর এটা হচ্ছে 0। তো ঠিক একইভাবে এদিকে +1, +2, +3 এরকম করে চলছে। ঠিক একইভাবে এদিকে দেখো -1, -2, -3 এরকম চলছে মাইনাস ইনফিনিটির দিকে। ক্লিয়ার? এবারে আমি যে কোনো একটা মূলত সংখ্যা ধরে নিচ্ছি। সাপোজ আমি মূলত সংখ্যা ধরলাম তোমাদের জন্য যে আমি হরে কম রাখছি, সাপোজ আমি হরে রাখছি 2/5। তখন এই মূলত সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় কি করে বসাবো? 2/5, 2/5 মানে কি? এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, এই 2টা কি? লবটা ছোট, হরটা বড়। তাহলে কোনো ভগ্নাংশে যদি লব ছোট হয়, হর বড় হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? প্রকৃত ভগ্নাংশ, তাই না? এটাকে আমরা কি বলছি? এটাকে প্রকৃত ভগ্নাংশ বলছি। এগুলো আমরা আগে পড়ে এসেছি, তাই তো? যে কোনো ভগ্নাংশের লব ছোট আর হর বড় হলে এটাকে প্রকৃত ভগ্নাংশ বলবো। এবং এই ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হচ্ছে, তাহলে এর মান 1-এর থেকে ছোট হচ্ছে। এবার তাহলে আমি সংখ্যা রেখায় কোথায় বসাবো? 1 তো আমার এই জায়গাটায়, তাহলে আমার যে মানটা আসবে সেটা নিশ্চয়ই এদের মাঝখানে কোথাও একটা আসবে, তাই না? মানে 0 থেকে 1-এর মাঝখানে কোথাও একটা আসবে, কিন্তু কোথায় আসবে কি করে বুঝবো আমি? তো সেটা বুঝতে গেলে আমাকে এটা দেখতে হবে, যেহেতু 1-এর থেকে ছোট এবং হরে 5 আছে, তার মানে 2/5 মানে কি বোঝায়? 2/5 মানে 5 ভাগের 2 ভাগ, তাই না? আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা 100 টাকা 2 ভাইয়ের মধ্যে ভাগ করে নাও, তাহলে 100/2 তো 100/2, তাই না? তাহলে 100 টাকা দু ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি যদি বলি 100 টাকা 5 ভাগে ভাগ করে নাও, তাহলে 100/5, ঠিক আছে? এবারে আমি যদি তোমাকে একটা পিজা খেতে দিই, তাহলে পিজা খেতে দিলে তুমি যখন পিজা দোকানে যাও পিজা আনতে, তাহলে দেখবে ওর একটা অংশ কাটা আছে। মানে পিজাটা কিরকম হয়? এরকম একটা সার্কেল আকারে হয়, তাই না? ধরো এই অংশটা কাটা আছে, এই অংশটা কাটা আছে, তাহলে এই অংশটা আমি দেখে নেবো টোটালটার মধ্যে কত অংশ। ধরো টোটালটা আমার দেখা গেল 5টা ভাগ হয়েছে, টোটালটা 6টা ভাগ হয়েছে, আমি 6টা ভাগ ধরে নিলাম। কারণ এটা যদি অর্ধেক হয়, ধরো এখানে একটা অংশ কাটবে, তাহলে ঠিক একইভাবে এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা অংশ। তাহলে 6টা অংশ থেকে যদি আমি একটা অংশ বের করে নিই, তাহলে কি হবে? 6 ভাগের 1 ভাগ না? তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? 1/6 লিখতে পারবো, 6 ভাগের 1 ভাগ, তাই না? ঠিক একইভাবে সেটা পিজা নয়, তুমি যদি নর্মাল একটা কেক কাটো, সেই একই, ধরো একটা পুরো কেক আছে,
তাহলে পুরো কেক যখন আছে সেটা একজন খেতে পারবে, তাহলে পুরো কেকটা তুমি দুভাগে করে দাও, তাহলে দুজন খাচ্ছে, তাহলে দুজনের মধ্যে যদি তুমি একটা ভাগ নিয়ে নাও তাহলে কি দুটো ভাগের এক ভাগ, তাই না? তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি 1/2, তাই না? তো এইভাবেই তো প্রকাশ করি। তাহলে আমার এখানে কি পাচ্ছি 2/5, মানে 5/2 ভাগ। এবার 5 ভাগটা কি, যদি আমি পুরোটাকেই 5 ভাগ ধরে নিই, এখানে যেরকম এই পুরোটা ছিল, পুরোটাকেই আমরা যদি 1 ভাগ ধরি, আর এখানে এই পুরোটাকে 5 ভাগ ধরে নিচ্ছি, মানে সেই একটাকে আমি 5টা টুকরোতে ভেঙে নিচ্ছি। এখানে পুরোটাকে 6টা টুকরে ভাঙলাম, এটাকে আমি পুরোটাকে 5টা টুকরে ভাঙবো, মানে আমি 0 থেকে 1 অবধি 5টা টুকরো নেব। এবার 5টা টুকরো কি করে নেব, এই 5টা টুকরো নিতে গেলে তোমাকে আবার এটা ভাবতে হবে, দেখো আমরা যখন একটা কেক কাটি, তাই না, কেকটা বড় কেক যখন থাকে একটা থাকে, যখন কেকটাকে দুটো ভাগে ভাগ করি, মানে এটা ধরো আমার কেক, এটা ধরো আমার একটা কেক আছে, তাহলে এই কেকটাকে যখন আমি দুভাগে ভাগ করি তখন মাঝখানে জাস্ট একটা দাগ কাটি, তাই না, যেহেতু দুভাগে ভাগ হয়ে গেল। এবার আমি যদি বলি না কেকটা আমি দুজনের মধ্যে দেবো না, কেকটাকে আমি 3জনের মধ্যে দেবো, তখন আমরা কি করব, তাহলে 3জনের মধ্যে ভাগ করতে গেলে আমাকে মাঝখানে ঠিক দুটো দাগ কাটতে হবে, এবং দুটো সমান ভাগ কাটতে হবে। সমান ভাগ না কেটে যদি আমি অসমান ভাগ করি তাহলে তো মারপিট লেগে যাবে, যে কম পাবে সে তো মারপিট লাগিয়ে দেবে, হ্যাঁ আমি কেন কম নেব, সে কেন বেশি নেবে, আমাকেও সমান ভাগ দিতে হবে, তাই না? তাহলে আমি এখানে সমান ভাগ হিসেবে কাটবো, কিন্তু ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে কি বুঝছি, যে যতগুলো টুকরো দরকার তার থেকে ঠিক একটা দাগ কিন্তু আমি কম কাটবো, তাই না? যতগুলো ভাগ দরকার তার থেকে ঠিক একটা দাগ আমি কম কাটবো। ঠিক একইভাবে আমার এখানে 5টা টুকরো দরকার, তাহলে 5টা টুকরো যখন দরকার আমি মাঝখানে 4টা দাগ কাটবো। ঠিক একই তো, তুমি এখানে দেখো আমি 3টা নিয়ে দেখালাম, যদি আমি বলি 4 জনের মধ্যে ভাগ করব, তাহলে দেখো 1 2 3 4, 4 জনের মধ্যে ভাগ করবো, 1 2 3 4, 4টা টুকরো হয়ে গেল, তাহলে মাঝখানে 3টে দাগ কাটলাম। যদি আমি বলি 5 জনের মধ্যে ভাগ করবো, তাহলে সেই একই জিনিস, এটাকে আমি 5 জনের মধ্যে ভাগ করব, তাহলে 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5, 5টা টুকরো হয়ে গেল, তাহলে মাঝখানে কটা দাগ কাটলাম, 4টা দাগ কাটলাম। কিন্তু হ্যাঁ, যত আমি বেশি জনের মধ্যে ভাগ করব তত পরিমাণটা কমে যাবে, তাই না? একজন যত বেশি খেত, একজন যে ছিল প্রথমে বড়টা এতটা খেয়েছিল, যখন সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে লাস্টে সে এইটুকু পাচ্ছে, তাই না? কারণ আমি যখন একা খাবো অনেক জিনিস, তাহলে আমি যতটা বেশি খেতে পারবো, যখন সবার মধ্যে ভাগ করে দেবো তখন আমি তো নিজে কম খাবো, এটাই হচ্ছে সেটাই। তাহলে আমি কি করছি, 5টা টুকরোতে যেতে গেলে আমাকে মাঝখানে 4টে দাগ কাটতে হচ্ছে। তাহলে আমি কি করব, এই 0 থেকে 1-এর মধ্যে 4টা দাগ কেটে নেবো, এবং 4টে সমান দাগ, তাহলে 1 2 3 4, 4টা দাগ কেটে নিলাম। এবার এই 4টা দাগটা কি, প্রত্যেকটা একটা একটা করে দাগ, তাহলে কারণ এটা হচ্ছে টোটাল 5টা টুকরো, তাহলে এইটা কি 5 জনের মধ্যে একটা পাচ্ছে, এত দূর আসা মানে কি, এটা হচ্ছে 5 জনের মধ্যে 2জন পাচ্ছে, এটা মানে কি 5 জনের মধ্যে 3জন পাচ্ছে, এটা 5 জনের 4জন, আর এটা আসা মানে কি 5 জনের মধ্যে 5জন কভার হয়ে গেল। এবার এখানে আমাকে চেয়েছে 5 জনের মধ্যে 2জন চাইছে, তাহলে 2জন মানে কি আমার 1 2, এই জায়গাটা, এই জায়গাটাই আমার দরকার বলেছে। এবার এটাকেই যদি সাপোজ তুমি পি পয়েন্ট দিয়ে দাও, তাহলে তুমি কি লিখবে, অতএব যে সংখ্যা রেখায় 2/5 মূলত সংখ্যাটিকে বসিয়ে পি বিন্দু পেলাম। কি লিখবে, যে অতএব সংখ্যা রেখায় 2/5 মূলত সংখ্যাটিকে বসিয়ে কি পেলাম, পি বিন্দু পেলাম। ক্লিয়ার? তো এইভাবে আমরা কিন্তু সংখ্যা রেখায় আমরা মূলত সংখ্যা বসাতে পারবো। এবার এটা আমার একটা ভগ্নাংশ নিলাম, যেটা আমার প্রকৃত ভগ্নাংশ, মানে 1-এর থেকে ছোট একটা মান নিয়ে দেখালাম তোমাকে। এবার আমি যদি বলি এর ঠিক উল্টোটা, আমি যদি বলি 5/2, তখন তুমি কিভাবে বসাবে? দেখো 5/2 মানে কি, এটা নিশ্চয়ই লব বড়, মানে মানে এটা 1-এর থেকেও বড় মান, তাই না? এবার 5কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, দেখো তোমার কত হচ্ছে, 2 পূর্ণ 1/2, তাই না? তার মানে কি বোঝালো, আমার কিন্তু 2-এর থেকে বড় হবে, 2-এর থেকে বড় হবে, এবং তারপর 1/2 হচ্ছে, তাহলে 2 কোথায়, 2 হচ্ছে এই জায়গাটায়। এবার 2-এর থেকে যখন বড় মান নেব তখন খেয়াল করে দেখো তার পরেরটা কত আছে, 1/2 আছে, তাহলে এই 1/2 মানে কি বোঝাবে, আবার 2 ভাগের 1 ভাগ, এবং সেটা কি 1/2 মানে কি, সেই 1/2টা আবার দেখো 1-এর থেকে ছোট, তার মানে পরের যে অংশটা আছে 2 থেকে 3-এর মাঝখানের অংশটা, সেটাকে আমি 2 টুকরো করব এবং 2 ভাগের 1 ভাগ নেব, সেটাই তো বলেছে 2 ভাগের 1 ভাগ, তাই না? তার মানে আমার 2 টুকরো করলাম, মাঝখানে একটা দাগ কাটলেই আমার 2 টুকরো হয়ে যাবে, যেটা বললাম একটা দাগ কাটলেই 2 টুকরো হচ্ছে, তাহলে এই অংশটা অবধি নেব।
এটাকে যদি আমি কিউ বিন্দু নিই, এটাই হচ্ছে আমার 5/2 পয়েন্ট। তাহলে এবার আমি এখানে বলে দেব এটা কি, এটা হচ্ছে আমার 5/2 পয়েন্ট, আর এই জায়গাটা প্রথম যেটা দেখালাম এটা হচ্ছে 2/5 পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এবার আমি কি বলবো, যে অতএব সংখ্যা রেখায় কোনটা 5/2 মূলত সংখ্যাটিকে বসিয়ে কি বলবো, 5/2 মূলত সংখ্যাটিকে বসিয়ে কি পেলাম, তোমার কিউ বিন্দু পেলাম। মূলত সংখ্যাটিকে বসিয়ে কিউ বিন্দু পেলাম, কিউ বিন্দু পেলাম। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমার মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপনের, এটাই হচ্ছে আমার প্রসেস বা নিয়ম। ক্লিয়ার? বোঝা গেছে আশা করছি। এবারে আমরা নেক্সট কি আছে এবার একটু জেনে নেই আমরা। চলো নেক্সট কি আছে একবার দেখে নিই। আচ্ছা, এবারে যেটা আছে আমাদের যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা নির্ণয়। এবার এটা আমরা কিভাবে নির্ণয় করব, যে কোনো দুটো মূলদ সংখ্যা তার মধ্যে আবার মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এবার চলো এটা আমরা এবার জেনে নিই। ঠিক আছে, চলো এবারে যেটা আছে আমাদের যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা নির্ণয়। তো যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে আমরা মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করব, এবার সেটাই আমাদেরকে জেনে নিতে হবে। ঠিক আছে, তো দেখো যদি আমি ধরে নিই এখানে যে কোনো দুটো মূলদ সংখ্যা, আমি যদি ধরি 1 ও 6 এটা ধরতে পারি, বা তোমাদের খুশি তোমরা আরো তুমি মূলদ সংখ্যা p/q আকারে সেটাও ধরতে পারো। মানে তুমি যদি মনে করো যে না আমি 2/5 ধরবো আর 1/3 ধরবো, এটাও ধরতে পারো। তুমি যে কোনো দুটো মূলদ সংখ্যা তাদের মধ্যে মূলদ সংখ্যা নির্ণয়। তো এবারে দেখো এই যে মূলদ সংখ্যা আমরা নির্ণয় করব দুটো মূলদ সংখ্যার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক রকম প্রসেস আছে। ঠিক আছে, তো এখানে আমরা মেনলি 3টে প্রসেস শিখবো আমরা। ফার্স্ট কি প্রসেস, ফার্স্ট আমি যদি এইটা ধরি প্রথমে, তাহলে এখানে দেখো আমি এগুলোর মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করতে গেলে ফার্স্ট আমি এই দুটোকে যোগ করে দিতে পারি। 1 + 6/2 মানে কত, 7/2। তো 7/2 মানে কত, সেটা 3.5, তাই না? মানে 3.5 যেটা বলি আমরা, তাহলে 3.5 দেখো 1 আর 6 এর মাঝখানেই আছে। এবারে আমি যদি বলি ঠিক এদের মাঝখানে আরো মূলদ সংখ্যা নির্ণয় করব, তখন আমরা কি করব, সেই 1 এর সাথে আবার 7 + 2 মানে 7/2 করব, তাকে আবার যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, মানে তখন আমরা এটা কি পাবো, তখন পাবো দেখো 2 যদি আমি লসাগু নিই উপরে তাহলে 2 লসাগু, তাহলে 2 আর প্লাস 7 মানে কত, 7×2 9, আর নিচে 2, তাহলে কত পাচ্ছি 9/4। তো 9/4 মানে কত, 2 পয়েন্ট সামথিং। এটাও দেখো 1 আর 6 এর মাঝখানে আছে, তাই না? ঠিক একইভাবে তুমি এটার সাথে এটাও যোগ করতে পারো, মানে 7/2 + 6/2, এটাও যদি তোমরা করো সেক্ষেত্রেও খেয়াল করে দেখো আমি যদি এটা লসাগু নিই তাহলে 7 + 6 × 2 = 12 বাই ডিভাইডেড বাই তোমার হবে কত, ডিভাইডেড বাই 2, আর নিচে হচ্ছে 2 মানে 12 × 7 = 19, 2 দিয়ে 4, তাহলে এটাও দেখো 19/4 মানে কত, 4 পয়েন্ট সামথিং। তাহলে সেটাও তোমার হয়ে যাচ্ছে কত, 6 থেকে ছোট এবং 1 থেকে বড়। তাহলে এটাও কিন্তু আমার 1 ও 6 এর মধ্যে আমি পাচ্ছি। ঠিক এইভাবে আমি যত এদের মাঝখানে আমি ভাঙবো, যত এদের মাঝখানে আমি নিয়ে আসার চেষ্টা করবো কোনো মূলদ সংখ্যা, তত আমি মূলদ সংখ্যা পাবো। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু আমরা এখানে অসংখ্য মূলদ সংখ্যা পাবো যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে, তাই না? তো এটা একটা প্রসেস যেটা আমরা নর্মালি যেভাবে বের করলাম। এটা ছাড়া আরো একটা প্রসেস আছে, সেটা কি, সেটা হচ্ছে দেখো যদি আমি 1 আর 6 এদের মধ্যে যদি মূলদ সংখ্যা বের করতে বলে আমাদের প্রশ্নে, সাপোজ আমি ধরে নিচ্ছি যে 3টে মূলদ সংখ্যা বের করতে বলছে। কি বললো, যে আমার 1 ও 6 এর মধ্যে আমার 3টি মূলদ সংখ্যা, ঠিক আছে, 3টি মূলদ সংখ্যা নির্ণয়। তাহলে এই 3টে মূলদ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে 3টে মূলদ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের এই 1 এবং 6কে তাদের সমতুল্য মূলদ সংখ্যায় নিয়ে যেতে হবে, যার হরে 3 + 1 থাকবে। মানে যেটা আমাকে বের করতে বলবে যতগুলো মূলদ সংখ্যা তার সাথে +1 করে দেব। মানে কি করব, 1 একে আমাকে সমতুল্য একটা মূলদ সংখ্যায় নিয়ে যাব, যার হরে কি থাকবে 3 + 1, মানে 3 + 1 হরে থাকবে, মানে 4 থাকবে হরে। তার মানে লবে নিশ্চয়ই আমার 4 থাকবে, দিলেই তো আমার 4/4 1 হয়, তাই না? তাহলে আমার এটাও কত, 4 থাকবে, দিলেই তো আমি 4/4 1 পাচ্ছি। তার মানে আমি 1টাকে 4/4 লিখতে পারবো। ঠিক একইভাবে আমি 6টাকেও আমি এইভাবে সাজিয়ে নিতে পারবো।
তো 6টাকেও যদি আমি এভাবে সাজাতে চাই তাহলে 6কে কি লিখবো, 6কে এমন একটা সংখ্যায় নিয়ে যাব, মূলত সংখ্যায় মানে সমতুল্য মূলত সংখ্যায়, তার হরেও আমার কত থাকবে, এই 4 থাকবে, মানে 3 + 1 থাকবে, তাই না? তার মানে কি থাকবে, 3 + 1 4 থাকবে। তাহলে উপরে কত, 4 6 24, নিশ্চয়ই এটা থাকার দরকার, তাই না? 24/4 দিলে তো আমার কি হয়, 4 6 24 হয় তো, বা 24কে 4 দিয়ে ভাগ করলে তবেই তো আমার 6 পাই, তাই না? তো এইটাই হচ্ছে তাদের সমতুল্য মূলত সংখ্যা। এবার এদের মাঝখানে কোনো সংখ্যা আমাকে যদি বের করতে বলে তাহলে কিভাবে করব আমরা, 4-এর পরে যেগুলো আছে 5 6 7 8 থেকে 24-এর আগে অবধি, তাই না? তাহলে তখন আমরা বলে দিতে পারবো যে এর মাঝখানে যে 3টে মূলত সংখ্যা, সেই 3টে মূলত সংখ্যা কি হবে, সেটা হচ্ছে আমার 4-এর পরে যেটা স্টার্ট, মানে 5/4 6/4 7/4 8/4 এরকম করে চলবে কত দূর, 24-এর আগে অবধি, মানে আমার 22/4 23/4 এই জায়গাটা স্টপ হয়ে যাবে। এগুলো হচ্ছে আমার এদের মাঝখানে মূলত সংখ্যা। বা যদি 3টে বলে তখন তুমি যে কোনো 3টে নিতে পারো, সেটা তুমি এই 3টে নিলে, বাকিগুলো না নিতে পারো। তুমি যদি এই 3টে না নিয়ে এদিকের পরের 3টেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এগুলো হচ্ছে এদের মাঝখানে মূলত সংখ্যা, 1 আর 6-এর মাঝখানে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা মূলত সংখ্যা নির্ণয় করব। কিন্তু এই প্রসেসটা তখনই কাজে লাগবে যখন আমাদের জাস্ট পূর্ণ সংখ্যার আকারে দেওয়া থাকবে। ভগ্নাংশের আকারে দেওয়া থাকলে তখন এটা কাজে লাগবে না, ঠিক আছে? তখন আমরা এই ভগ্নাংশ থাকলে এটা কাজে লাগিয়ে দিতে পারবো, এইভাবে কাজে লাগিয়ে দিতে পারবো। আর আরেকটা প্রসেস আছে আমাদের, যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা নির্ণয়, সেই প্রসেসটা কিন্তু এটার ক্ষেত্রেও কাজে লাগবে আর এটার ক্ষেত্রেও কাজে লাগবে। মানে তোমার যদি নরমাল মূলত সংখ্যার আকারেও যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো, আর যদি পূর্ণ সংখ্যার আকারে দেওয়া থাকে যেটাকে আমরা মূলত সংখ্যার আকারে প্রকাশ করতে পারবো, তো সেই সংখ্যা দেওয়া থাকলেও আমরা কিন্তু তখন সেই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবো। সেই প্রসেসটাই হচ্ছে আমাদের মেন প্রসেস, যেটা আমাদের জানা দরকার এবং আমাদের জানলে সব রকমের আমরা অঙ্ক করতে পারবো। মানে যে কোনো ধরনের যদি মূলত সংখ্যা দিয়ে দেয়, দিয়ে বলে দেয় যে এদের মাঝখানে মূলত সংখ্যা নির্ণয় করো, সেটা তোমার 2টো বলতে পারে, 4টে বলতে পারে, 10টা বলতে পারে, যত ইচ্ছা বলতে পারে, আমি তখনই কিন্তু ওই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমি করে দিতে পারবো, ঠিক আছে? চলো এবার আমরা জেনে নিই ওইটা কোন সূত্র, ঠিক আছে? তাহলে যে সূত্রটা আমরা জানবো এবারে, যে যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা নির্ণয়ের সূত্র, যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে, যে কোনো দুটি মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা নির্ণয়, ক্লিয়ার? মূলত সংখ্যা নির্ণয়। এবার দেখো যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব, তখন খেয়াল করে দেখো, এটা আমরা যদি বের করতে চাই তখন দেখো আমি যদি ধরে নিই এখানে, যে ধরি যে কোনো দুটো মূলত সংখ্যা হচ্ছে x আর y, কি ধরবো, ধরি যে কোনো দুটো মূলত সংখ্যা, যে কোনো দুটি মূলত সংখ্যা, সেটা হচ্ছে আমার কি x ও y হলো। তাহলে এবারে দেখো যেখানে কিন্তু আমাকে মেনশন করে দিতে হবে কোনটা বড় কোনটা ছোট। আমি যদি ধরি এখানে হচ্ছে ওয়াইটা আমার x এর থেকে বড়, তাহলে এখানে আমরা বলে দেব যে x ও y এর মধ্যে n তম মানে n তম নয় nt, ঠিক আছে, মানে n সংখ্যক, ঠিক আছে, এখানে n সংখ্যক মিন্স সেটা যদি 2টো বলে 2টো, 4টে বলে 4টে, 5টা বলে 5টে, যতগুলোই বলবে n এর মান হচ্ছে সেই মানটা বসে যাবে আমার, ক্লিয়ার? তাই n সংখ্যক মূলত সংখ্যা যথাক্রমে, তখন এদের মধ্যে যে মূলত সংখ্যাগুলো হবে তখন কি হবে, তখন সেটা কি হবে, সেটা আমাদের হবে x + d, x + 2d, x + 3d, এরকম করে আমার চলবে কত দূর, x + n d, এইটা অবধি আমার চলবে কিন্তু, ক্লিয়ার? এবারে তোমাদের মানে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে ডিটা কি, ডিটা স্যার আপনি কিছু বলেননি, এই ডির মান আমরা কিভাবে বের করব? অবশ্যই এবার সেটাই তোমাদের বলবো, যে যেখানে এই ডি এর মান হচ্ছে, ডি হচ্ছে y - x / n + 1, এটাই হচ্ছে ডি এর মান, ক্লিয়ার? এবারে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়, তাই না? চলো এক্সাম্পলটা যদি আমি আগের এক্সাম্পলটাই যদি আমি নিই 1 আর 6, আর বাকি ভগ্নাংশটা আমি তোমাদের কোষে দেখি থেকে যখন করাবো তখন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে?
ধরো আমি তোমাদের 1 আর 6 নিচ্ছি, এই এক্সাম্পলটাই নিচ্ছি আমি তোমাদের। তাহলে 1 আর 6 যখন দুটো সংখ্যা নেব, আমি ধরলাম 1 ও 6 এই দুটো সংখ্যা, আর এদের মাঝখানে আমি মূলত সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, এবং আমি যদি ধরি এদের মাঝখানে আমি মূলত সংখ্যা সাপোজ আমি 5টা নির্ণয় করব, আমি 5টা নির্ণয় করব। এদের মাঝখানে কটা নির্ণয় করব? এদের মাঝখানে 5টা নির্ণয় করব, 5টি মূলত সংখ্যা নির্ণয়, মূলত সংখ্যা নির্ণয়। তাহলে এদের মাঝখানে 5টা যদি মূলত সংখ্যা নির্ণয় করি, তাহলে 5টি মূলত সংখ্যা যথাক্রমে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো এখানে দেখো x, x মানে কি বলছি, xটা ছোট আর yটা বড়। তার মানে এখানে আমার xটা কোনটা? xটা হচ্ছে 1 আর yটা হচ্ছে 6, তাই না? কারণ 1 আর 6 এর মধ্যে 6 তো বড়, আর বড়টাকে আমরা y ধরছি, তাহলে এখানে 6টাকে আমরা y ধরবো আর 1টাকে আমরা x ধরবো। ক্লিয়ার? এবারে দেখো আমরা কি করছি এখানে, এই এদের মাঝখানে যখন 5টা মূলত সংখ্যা বলছে, আমার সূত্র যেটা এইভাবে আমরা বসিয়ে দেবো। তাহলে সূত্র কি বলছে? x প্লাস ডি, মানে 1 প্লাস ডি, তাহলে 1 প্লাস 2d, ঠিক আছে? তাহলে 1 প্লাস 2d, তারপর কি হবে 1 প্লাস 3d, তারপর হচ্ছে 1 প্লাস 4d, তারপর হচ্ছে 1 প্লাস 5d। এবারে এই d এর মানটা আমাকে বসাতে হবে। তাহলে যেখানে আমি d কি বসাবো, যেখানে d হচ্ছে আমার কি x, এই যে d x y এর মধ্যে যে রিলেশনটা যেটা আছে, মানে y মাইনাস x বাই n প্লাস 1, তাহলে y এর মান কত? 6, তাহলে 6 মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, nটা কি 5টা বলেছে, তাহলে মানে এখানে n এর জায়গায় 5 বসে যাবে, তাই না? তাহলে 5 প্লাস 1 মানে 6 থেকে আগে গেলে কত? 5, আর 5 প্লাস 1 মানে কত? 6। তাহলে এটাই হচ্ছে আমার d এর মান। তাহলে অর্থাৎ আমি লিখে দেব, অর্থাৎ 5টি মূলত সংখ্যা যথাক্রমে, 5টি মূলত সংখ্যা যথাক্রমে, তাহলে কোনটা কোনটা হবে সেটা এবার আমরা দেখে নেব। যথাক্রমে তোমার x প্লাস ডি, x প্লাস মানে 1 প্লাস, তাহলে হচ্ছে 1 প্লাস ডি মানে 5/6, এটা একটা পাবো। আর কি 1 প্লাস 2d, তাহলে 1 প্লাস 2 ইন্টু 5/6, তারপর হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 5/6, তারপর হচ্ছে 1 প্লাস 4 ইন্টু 5/6, আর একটা হচ্ছে তোমার 1 প্লাস 5 ইন্টু 5/6। তাহলে এটাই হচ্ছে আমার কি, যে 5টা মূলত সংখ্যা। এবার সেটাই আমরা একটু যদি ক্যালকুলেশন করে দিই, তাহলে এখান থেকে কি পাবো, অর্থাৎ এটা লসাগু হলে কি হবে, 6 প্লাস 5 মানে 11/6, তাহলে কত হবে 11/6। তারপরে এটা কত হচ্ছে 6 প্লাস 5 দিয়ে 10, তাহলে 10 6 16, তাহলে 16/6, তাই না? তারপর দেখো এটা দেখো এখানে হচ্ছে 6 আর 5 3 15, 15 6 19, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 19, 15 6 21, তাহলে কত হচ্ছে 21 ডিভাইডেড বাই 6। তারপর দেখো এখানে কত হচ্ছে 6 প্লাস 5 4 20 মানে 26, তাহলে 26/6, আর একটা হচ্ছে তোমার কত 6 আর 5 5 25, তাহলে 25 6 31, তাহলে 31/6। তো এই 5টা হচ্ছে এদের মাঝখানে মূলত সংখ্যা, মানে কার মাঝখানে, 1 ও 6 এর মাঝখানে মূলত সংখ্যা। এবার তুমি দেখো এটা যদি তুমি ভাগ করার চেষ্টা করো, 11কে 6 দিয়ে ভাগ করো, এটা অবশ্যই 1 এর থেকে বড়, তাই না? তার মানে আমি 1 এর এবং 6 এর মাঝখানে পেয়ে গেলাম। প্রত্যেকটা দেখো, এটা 16/6 মানে কত, 2 এর থেকে বড়, এটা 21/6 মানে কত, 3 এর থেকে বড়, এটা 26/6 মানে কত, 4 এর থেকে বড়, আর এটা 31/6 মানে কত, 5 এর থেকে বড়, তাই না? তার মানে 5 এর থেকে বড় মানে তো 6 এর থেকে ছোট। তাহলে এগুলো হচ্ছে এদের মাঝখানে মূলত সংখ্যা। ঠিক একইভাবে আমরা যতগুলো বলবে সেইভাবে আমরা এইভাবে ফর্মুলা বসিয়ে কিন্তু আরো বের করে নিতে পারবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা নির্ণয়ের সূত্র। ক্লিয়ার? আর এই যে সূত্রটা আমি তোমাদের করালাম, এটা এটা যত তুমি প্রসেস এগোবে তত দেখবে তোমার অনেক মূলত সংখ্যা পাবে যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে। আর তার জন্যই আমরা লাস্ট একটা কনক্লুশন এখানে বলতে পারি কি, যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা রয়েছে, তাই না? যে কোনো দুটি মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা রয়েছে। তাহলে কি বলবো, অসংখ্য মূলত সংখ্যা রয়েছে। ক্লিয়ার? অসংখ্য মূলত সংখ্যা রয়েছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে আমরা
কিভাবে যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে আমরা অসংখ্য মূলত সংখ্যা নির্ণয় করব, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রসেস। তো এবারে আমরা নেক্সট কি আছে চলো এবার দেখে নিই নেক্সট কি আছে। চলো আচ্ছা, নেক্সট আমরা একটা মূলত সংখ্যা ডেফিনেশন রেখেছি তোমাদের জন্য। কি মূলত সংখ্যা ডেফিনেশন হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদেরকে আমরা অমূলত সংখ্যা বলবো, যার ইংলিশ টার্ম হচ্ছে ইরেশনাল নাম্বার। তো আজকে আমরা জাস্ট ডেফিনেশন এবং এক্সাম্পল গুলো জেনে রাখি। নেক্সট আমি আরেকটা ক্লাস নিয়ে আসবো, সেখানে আমি তোমাদের এই অমূলত সংখ্যার সম্পর্কে আবার ডিটেলস বলবো, যে অমূলত সংখ্যার মধ্যে কি কি ক্যালকুলেশন হয়, বা অমূলত সংখ্যাকেও আমরা সংখ্যা রেখায় কিভাবে বসাবো, এগুলো সব আমি আবার আর একটা ক্লাস নিয়ে আসবো, সেখানে আমি তোমাদের ডিটেলসে বলবো। ক্লিয়ার? তাহলে এখানে এই যে অমূলত সংখ্যাটা বললাম, এর যদি আমি একটা এক্সাম্পল নিই, তাহলে এক্সাম্পল কি হবে? যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাহলে সেই অমূলত সংখ্যার উদাহরণগুলো কি হবে? সেগুলো হচ্ছে √2, √3, √5, এরকম তুমি -1 নিতে পারো, যে -√3, তারপর তুমি নিতে পারো পাই হচ্ছে যেটা আমরা নিয়ার অ্যাবাউট মান 22/7 ধরে সেই পাই, তারপর হচ্ছে তো এই মানগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার অমূলত সংখ্যা, এগুলোকে আমরা অমূলত সংখ্যা বলবো। ক্লিয়ার? এবারে এগুলো যখন অমূলত সংখ্যা হচ্ছে, তো এই √2, √3, √5 এই যে মানগুলো বললাম, তো এগুলোকে দেখো আমরা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। কেন পারবো না? কারণ দেখো √2 কে আমি √2/1 লিখতেই পারি, কিন্তু তুমি বলবে √2/1, তাহলে সেটা পি বাই কিউ হয়ে গেল, কিন্তু আমি বলবো পি বাই কিউ নয়। কেন নয়? কারণ আমার মূলত সংখ্যা ডেফিনেশনে ছিল পি কিউ পূর্ণ সংখ্যা। তো এখানে দেখো 1টা আমার পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু √2 কি পূর্ণ সংখ্যা? √2 কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ পূর্ণ সংখ্যার যে ডেফিনেশন তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে, সেখানে দেখো পূর্ণ সংখ্যার ডেফিনেশনে আমাদের কি ছিল? সেগুলো হচ্ছে -1, -2, -3 থেকে -∞, আর 0, আর +1, +2, +∞ থেকে সেগুলো যাবে, মানে +∞ অবধি যাবে, সেগুলোই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? যেটা এটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার দল। ক্লিয়ার? তো এগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা, কখনো তোমাকে রুট দিয়ে সেখানে কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয়নি, তাই না? আর এই যে পূর্ণ সংখ্যা যেটা বললাম, বা পূর্ণ সংখ্যা ডেফিনেশন গুলো যেগুলো তোমাদের বলা হলো, এখানে কিন্তু আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করিয়ে রাখি, এই পূর্ণ সংখ্যা কিন্তু টোটাল আমাদের 3 প্রকারের হয়। ঠিক আছে? 3 প্রকার কি কি? একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা এখানেই বলে দিচ্ছি, এখানেই যখন বলছি এখানেই বলে দিচ্ছি। তাহলে এই পূর্ণ সংখ্যা ক প্রকারের বলছি আমরা? পূর্ণ সংখ্যা হচ্ছে টোটাল ক প্রকার? 3 প্রকার। পূর্ণ সংখ্যা হচ্ছে 3 প্রকারের। তো 3 প্রকারের কি কি? ফার্স্ট হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা আমরা 0 থেকে, মানে 0-র ডান দিকে যে ধনাত্মক মানগুলো সেগুলো নেব। মানে কোনগুলো? সেগুলো হচ্ছে আমার +1, +2, এরকম করে আমার চলবে কত অবধি? আমার +3 ইনফিনিটিভ অবধি, সামনের দিকে যত দূর যাচ্ছে +∞ অবধি, ঠিক আছে, অসীম অবধি যাচ্ছে। ঠিক একইভাবে আমার আরেকটা হচ্ছে 0, যেটা কিন্তু আমার ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয়, শুধু 0, মানে শূন্য যেটা বলবো আমরা, এটা কি? এটা হচ্ছে 0। ক্লিয়ার? আর একটা হচ্ছে আমার যেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যার 3টে ভাগ। ঠিক আছে? তো এই ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কোনগুলো? সেটা হচ্ছে -1, -2, -3, এরকম করে চলছে আমার কত দূর? -∞ অবধি। এটা +∞, আর এটা হচ্ছে আমার -∞ অবধি চলছে। তো এগুলোকেই আমরা বলছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এবার দেখো এই 3টের মধ্যে কোনো মানে কি আমার পড়ে আছে যেটা আমরা পি বাই কিউ আকারে আনছি অমূলত সংখ্যাকে? নিশ্চয়ই পাচ্ছি না। তার জন্যই আমরা কিন্তু অমূলত সংখ্যাকে যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তার জন্য আমরা সেটাকেই আমরা অমূলত সংখ্যা বলছি। কোনগুলো? যেটা আমাদের এক্সাম্পল দেখালাম, যে √2, √3, √5 বা মাইনাস দিয়ে যেগুলো দেখালাম, সেগুলোই হচ্ছে আমার কি? অমূলত সংখ্যা, তাই না? তো এগুলোই আমার হচ্ছে অমূলত সংখ্যা। আর এই যে পাই, যেটা তোমাদের বললাম, এই পাইর হচ্ছে মান কি? নিয়ার অ্যাবাউট মান হচ্ছে 22/7। এগুলো আমরা আরো পরে ডিটেলসে শিখবো, যে এর মান 22/7 কেন ধরা হচ্ছে। ঠিক আছে? যার মান হচ্ছে নিয়ার অ্যাবাউট এটা কত? 3.14, এগুলো ধরা হয় প্রায় এই মানটা। ক্লিয়ার? এগুলো আমরা পরে জানবো আরো ডিটেলসে কেন হচ্ছে। তো এটাও কিন্তু অসীম অবধি যাচ্ছে, এটা কিন্তু আমাদের
মূলদ সংখ্যা নয়। ঠিক আছে, আমরা অসীম সংখ্যাকে মূলদ সংখ্যায় প্রকাশ করতে পারি, কিন্তু সেটা যদি আবৃত হয়, কিন্তু সেটা যদি অনাবৃত হয় তখন কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না। এই যে অমূলদ সংখ্যাগুলো বললাম, এই অমূলদ সংখ্যাগুলো কিন্তু অসীম এবং অনাবৃত হয়। আমরা পরে শিখবো, এই চ্যাপ্টারেই শিখবো যে এই অমূলদ সংখ্যাগুলো যখন দশমিক বিস্তার করব সেগুলো অসীম এবং অনাবৃত হবে, আবৃত হবে না। যদি আবৃত হয় সেটা কিন্তু তখন আমরা মূলদ সংখ্যা আকারে প্রকাশ করে দিতে পারবো, যে কোনো অসীম এবং আবৃত দশমিক সংখ্যাগুলোকে। আবৃত কোনগুলো হয়? যেগুলো রিপিট আসে, মানে আমরা যেরকম লিখি না যে 0.010101 এরকম করে যদি আমার অসীম অবধি যেটা রিপিট হয় তখন আমরা এটাকে কিভাবে লিখি? 0.01, 0-এর উপর পৌনঃপুনিক, 1-এর উপর পৌনঃপুনিক, মানে যে সংখ্যাটা বারবার রিপিট আসে তার উপর পৌনঃপুনিক বসে যায়। শুধু এটা নয়, এরকম আমাদের ভুরি ভুরি এক্সাম্পল আছে, প্রচুর আমাদের সংখ্যা আছে এরকম, তাই না? তো সেই সব সংখ্যাগুলোকে আমরা, যেগুলো আবৃত্তের সংখ্যা হচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা কিসে প্রকাশ করে দিতে পারি? মূলদ সংখ্যায়। কিভাবে? কারণ এটা দেখো, এইভাবে এগুলোকে আমরা আগে শিখে এসেছি যে এটাকে আমরা কি লিখি? প্রথমে পৌনঃপুনিক তুলে মানটাকে, যে মানটা থাকে সেটা লিখে দিই, তারপর যতগুলোর উপর পৌনঃপুনিক থাকে ততগুলো নিচে নয় বসাই, এবং সেটা কি দশমিকের পরে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। তো দশমিকের উপর দেখো, দশমিকের পরে দুটো সংখ্যার উপর পৌনঃপুনিক, তাহলে দুটো নয় বসবে। তো এইভাবে আমরা এগুলোকে, এই যে 1/99 মানে কি p/q আকারে প্রকাশ করে দিলাম, মানে কি এটাও কিন্তু আমাদের একটা মূলদ সংখ্যা, তাই না? তো সেই জন্য আমরা অসীম সংখ্যাকে মূলদ সংখ্যায় প্রকাশ করতে পারবো, কিন্তু সেটা যদি আবৃত হয়, কিন্তু আবৃত না হলে সেটাকে কিন্তু আমরা মূলদ সংখ্যায় প্রকাশ করতে পারবো না। আর এদের যে দশমিক বিস্তারগুলো হবে, এই অমূলদ সংখ্যাগুলো, এগুলো কিন্তু অসীম ও অনাবৃত হবে। এগুলো আমরা শিখবো, পরে শিখবো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে অসীম ও অনাবৃত, সেই জন্য এগুলোকে আমরা মূলদ সংখ্যার আকারে কিন্তু প্রকাশ করতে পারবো না। ক্লিয়ার? তো এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের অম্লদের সংখ্যা। আর একটা এখানে যেটা লিখেছিলাম এই এর মানটা কিন্তু আমাদের 2 থেকে 3 এর মধ্যে থাকে। তো এটাও কিন্তু আমরা হায়ার স্টাডিতে গেলে কিন্তু শিখব, ঠিক আছে? তো সেটাও কিন্তু আমাদের অম্লদের সংখ্যা, সেটা কিন্তু মূলদ সংখ্যা নয়, কারণ তাকেও আমরা কিন্তু মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারবো না। ক্লিয়ার? চলো নেক্সট কি আছে এবার আমরা একটু দেখে নিই, চলো। আচ্ছা, নেক্সট তোমাদের যেগুলো যেগুলো পড়ানো হলো শেখানো হলো তারই একটা ডায়াগ্রাম দেখানো আছে, ছবি একটা দেওয়া আছে, দেখে নাও। যে আমরা যেটা রিয়েল নাম্বার পড়লাম সেটা কি, তার মধ্যে কি কি আছে? রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার আছে, মানে যে বাস্তব সংখ্যা পড়লাম সেই বাস্তব সংখ্যার মধ্যে আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুটো আছে। মানে অ্যাকচুয়ালি কি বলা হলো? অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের এই যে মূলদ, সমস্ত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সবগুলোকে নিয়েই কিন্তু আমাদের বাস্তব সংখ্যা গঠিত হচ্ছে। ক্লিয়ার? যেটা প্রথমেই ডেফিনেশনে করানো হয়েছিল তোমাদের, ঠিক আছে? যেটা প্রথমেই স্টার্টিংয়েই তোমাদের ডেফিনেশনে বলা হয়েছিল যে বাস্তব সংখ্যা হচ্ছে সমস্ত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে মিলেই কিন্তু আমাদের বাস্তব সংখ্যা হয়। এই যে বাস্তব সংখ্যা হলো এমন সব সংখ্যা যা সংখ্যা রেখায় স্থাপন করা যায়, অর্থাৎ শূন্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যা, ঠিক আছে? মানে সকল সংখ্যাকেই, সেটা মূলদ হোক বা অমূলদ হোক, প্রত্যেকটা সংখ্যাকেই কিন্তু আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলবো। ক্লিয়ার? এটাই কিন্তু আমাদের ডেফিনেশনে স্টার্টিংয়েই বলা হয়েছিল আমাদের, তাই না? তো এরপর কি আছে? এরপর এই যে রেশনাল নাম্বার, মানে এই যে মূলত সংখ্যা, এই মূলত সংখ্যাগুলো কি কি? নন ইন্টিজার রেশনাল নাম্বার আর ইন্টিজার। ইন্টিজার মানে কি? যেটা তোমাদের বলা হয়েছিল পূর্ণ সংখ্যা। আর এটা কি? নন ইন্টিজার রেশনাল নাম্বার, মানে কি? যেটা আমাদের পূর্ণ সংখ্যা নয় কিন্তু সেটা রেশনাল নাম্বার, মানে মূলত সংখ্যা। মানে কি? এই সংখ্যাটার আমার এক্সাম্পল যদি আমি নিই, সেটা হচ্ছে তোমার -2/3 হতে পারে, সেটা 1/3 হতে পারে। এগুলো সবই দেখো নন ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা নয় কিন্তু মূলত সংখ্যা, সেটাই দেখো নন ইন্টিজার রেশনাল নাম্বার। ক্লিয়ার? আবার এই পূর্ণ সংখ্যার মধ্যে আবার নেগেটিভ নাম্বার আছে, আবার হোল নাম্বারও আছে। নেগেটিভ নাম্বার মানে যেটা মাইনাস পার্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার, আর হোল নাম্বার মানে যেগুলো আমাদের পজিটিভ, 0 থেকে 1 2 3 করে ইনফিনিটি অবধি যে মানগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে আমাদের হোল নাম্বার, যেটাকে আমরা অখণ্ড সংখ্যা বলেছিলাম, তাই না? তো সেগুলোই হচ্ছে আমাদের ইন্টিজারের মধ্যে। এই যে 0, হোল নাম্বারের মধ্যে 0 আছে, আবার ন্যাচারাল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বার কোনগুলো? যেগুলো আমরা 1 2 3 বলছিলাম, তাই না? এগুলোই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। তো এইগুলোই এখানে ছকের আকারে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো। আশা করছি সবগুলো বুঝতে পারবে। এই ছকটাই যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের এই রিয়েল নাম্বার যে কোনো সংখ্যার মধ্যে কোনো কনফিউশন থাকবে না, সবটাই তোমরা কিন্তু এক পলকেই একবারে মনে রেখে, মানে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এক পলকেও তোমরা বলে দিতে পারবে, হ্যাঁ এটাই হচ্ছে এই সংখ্যা বা এটাকেই আমরা এই সংখ্যা বলবো, তাই না?
তো সেটারই আরেকটা ছক দেওয়া আছে, দেখো রিয়েল নাম্বার, এর মাঝখানে দেখো এদিকে আছে রেশনাল নাম্বার, এদিকে আছে ইরেশনাল নাম্বার। এবার ইরেশনাল নাম্বারের এক্সাম্পল দেওয়া আছে, এবার রেশনাল নাম্বারের মধ্যে তারও এক্সাম্পল দেওয়া আছে। আবার সেই রেশনাল নাম্বারের মধ্যে দেখো ইন্টিজার আছে, ঠিক আছে, আবার তার মধ্যে দেখো হোল নাম্বার আছে, তার ভিতরে দেখো ন্যাচারাল নাম্বার আছে। মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারকে আমি হোল নাম্বারের আকারে প্রকাশ করতে পারি, বা প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারই হচ্ছে হোল নাম্বার, কিন্তু প্রত্যেকটা হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। ঠিক একইভাবে প্রত্যেকটা হোল নাম্বার হচ্ছে ইন্টিজার, কিন্তু প্রত্যেকটা ইন্টিজার হোল নাম্বার নয়। ঠিক একইভাবে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার হচ্ছে ইন্টিজার, বাট প্রত্যেকটা ইন্টিজার কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি থিওরি পড়ানোর সময় ক্লিয়ার করে দিয়েছি, আর এগুলোই তোমাদের একটা ছবির আকারে এখানে দেখিয়ে দিয়েছি। এই ছবিটাই যদি তোমাদের মাথায় থেকে যায়, তাহলে আর কিছু মুখস্থ করারও দরকার নেই, কিছু তোমাকে জোর করে মনে রাখারও দরকার নেই। জাস্ট ছবিটা মনে রাখবো, আমরা ডেফিনেশন মনে রাখবো, আমাদের সবকিছু কিন্তু মাথায় থেকে যাবে, তাই না? চলো নেক্সট কি আছে দেখে নি। এবারে কোষে দেখি, কোষে দেখি 1.1। তো কোষে দেখি 1.1 থেকে তোমাদের কিছু কোশ্চেন রাখা হয়েছে, ঠিক আছে, এগুলো করো, তাহলেই সবকিছু আরো ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো পুরো পরিষ্কার হয়ে যাবে, তাই না? চলো তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা কি, সেটা হচ্ছে 2 দাগে কোশ্চেন রাখা হয়েছে তোমাদের জন্য। 2 দাগে কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে 0 কি একটি মূলত সংখ্যা? হ্যাঁ অবশ্যই 0 একটি মূলত সংখ্যা। আমি লিখে দেবো যে হ্যাঁ, হ্যাঁ 0 একটি মূলত সংখ্যা। এবার বলেছি দেখো প্রশ্নে যে 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ, মানে 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করি। এবার সেখানে কি লেখা আছে দেখো, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, এবং পি ও কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে। মানে অ্যাকচুয়ালি বলে দিল পি আর কিউ কিন্তু পরস্পর মৌলিক, ঠিক আছে, এটা মেনশন করে দিল এখানে। মানে যেটা তোমাদের আমি কি মূলত সংখ্যা ডেফিনেশন দিয়েছিলাম, যে যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউটা নট ইকুয়াল টু 0, তাহলে সেখানে আরেকটা কন্ডিশন ছিল যেটা পরস্পর মৌলিকের কন্ডিশন, মানে কি পি আর কিউ এর মধ্যে এক ছাড়া কিন্তু কোনো সাধারণ উৎপাদক থাকবে না, তাই না? তো সেগুলোকেই আমরা কি বলবো, আমরা মূলত সংখ্যা বলবো। আর এখানে বলেছে দেখো 0 কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব। তো অবশ্যই আমরা কিন্তু 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। কেন? কারণ হচ্ছে দেখো 0 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 0/1, এটা তো আমরা লিখতেই পারি, তাই না? আবার দেখো 0 কে আমরা 0/2 এটাও লিখতে পারি। এইভাবে আমি যদি ডট ডট করে চলি, 0 কে আমরা যে কোনো মূলত সংখ্যার আকারে কিন্তু প্রকাশ করতে পারবো, 0/1, 0/2, 0/3 এগুলো লিখতে পারবো। এবার দেখো এখানে এই 0 বা 1 এই সংখ্যাগুলো কি সংখ্যা, বা এগুলোকে আমরা কি সংখ্যা বলবো, সেটা এবার আমাকে দেখে নিতে হবে। তো দেখো এই যে 0, এটাকে আমি কি পি বাই কিউ আকারে তো লিখতেই পারলাম, তাই না? দেখো এটাকে তো আমি পি বাই কিউ আকারে লিখতেই পারলাম। তো এখানে দেখো পিটা কি, পিটা হচ্ছে 0, আর কিউটা কি, কিউ দেখো কিউ প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় 1 আছে, কোথায় 2 আছে, কোথায় 3 থাকবে, এরকম করে চলছে। তো পি তো 0, আর 0 তো পূর্ণ সংখ্যা, আমরা তো আগেই ডেফিনেশনে বলে এসেছি, তাই না, যে 0 আমাদের পূর্ণ সংখ্যা, আর কিউ কত 1 2 3 4 5 এগুলোও তো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতেই পারি যে হ্যাঁ 0 কে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি। আর কিউটা দেখো নট ইকুয়াল টু 0, অবশ্যই নট ইকুয়াল টু 0, কারণ 1 2 3 এগুলোকে 0 সমান হয়, নিশ্চয়ই নয়। তাহলে আমরা 0 কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি। আমরা লিখে দেবো উপরে যে 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করে পাই, মানে এই জায়গাটায় লেখার আগে আমাদের উপরে একটা লিখে দিতে হবে কি 0 কি পি বাই কিউ আকারে প্রকাশ করে পাই। ঠিক আছে, কি লিখবো, 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করে পাই, প্রকাশ করে পাই। ব্যাস হয়ে গেল, আমার 2 দাগে অঙ্ক হয়ে গেল, ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো করব, তাই না? চলো নেক্সট কি আছে আমরা একবার দেখে নিই। নেক্সট দেখো আমাদের আছে 3 দাগে, সেখানে বলা আছে নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। তো এবারে এখানে সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। তোমাদের আমি বইতে যতগুলো আছে লিখে নিয়েছি, আমি এক্সাম্পল দেখানোর সময় থিওরি বোঝানোর সময় বলে এসেছিলাম। তো এখানে আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও যে আমরা 0 কে কিভাবে সংখ্যা রেখায় আমরা বসাবো, মানে 0 কে নয়, এই যে সংখ্যাগুলো আছে মূলত সংখ্যাগুলোকে, এই সংখ্যা রেখাকে আমরা কিভাবে 0 মানে এই সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় বসাবো। তো আমরা যে পয়েন্টটা ফার্স্ট নিয়ে এদিকে এটা আমরা 0 নিলাম, আর এদিকে হচ্ছে আমার অসীম অবধি যাচ্ছে প্লাস ইনফিনিটি অবধি, আর এদিকে আমাদের আসছে নেগেটিভ মানে মাইনাস ইনফিনিটি অবধি যাচ্ছে। এবার প্রত্যেকটা এখানে কি নিব, 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এরকম করে আমার কিন্তু চলছে অসীম অবধি। ঠিক একইভাবে আমার 0-র বাম দিকে যেগুলো থাকবে
এগুলো কি -1, -2, -3, -4 এরকম করে চলছে। ক্লিয়ার? এবারে দেখো আমার এখানে বলা আছে যে 1 নম্বর 7। 7 আমরা কি জানি, একবারই সংখ্যার গায়ে অনায়াসে বসিয়ে দিতে পারবো। 7 মানে এইদিকে আমার 7 নম্বর যে পয়েন্টটা থাকবে, কারণ এইগুলো আমরা আগেই শিখে এসেছি, সংখ্যার গায়ে বসিয়ে এসেছি, তাই না? এবারে আমি যদি -4 মানে এই পয়েন্টটা এইভাবে বসিয়ে দিতে পারবো, তাই না? বা তোমাদেরকে আমি একটা এই মূলত সংখ্যা দিয়ে যেগুলো আছে মানে p/q আকারে যেগুলো প্রকাশ করা আছে সেগুলো দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, ধরো তোমাদের বলা আছে এখানে আমি যদি 9/2 নিই, 9/2 মানে কি বোঝাবে? 9/2 মানে হচ্ছে 9/2, এটাকে আমি ভেঙে নেব। 9/2 এটাকে যদি ভাগ করি তাহলে 4 পূর্ণ 1/2, তাই না? মানে 4 এর বেশি, কিন্তু পরের পার্টটা হচ্ছে আমার 1 এর থেকে কম। 1/2, 1/2 মানে কি, লব ছোট হর বড়, তাহলে আমার এটা তো 1 এর থেকে ছোট, তাই না? তাই তো। তো সেই জন্যই আমরা এটাকে কি করব, আমরা 1 এর থেকে ছোট মান নেব, কিন্তু 4 এর পরে। দেখো 5 এর থেকে কিন্তু ছোট, তার মানে এই জায়গাটা যদি 5 হয়, তার মানে এদের মধ্যেকার আমার কি 2 ভাগের 1 ভাগ, তাই না? এগুলো আগের দিন সব পড়িয়েছি, ঠিক আছে? আর আগেও তোমরা কিছুক্ষণ আগেই এগুলো ক্লিয়ার করালাম যে এটা হচ্ছে আমাদের কি 2 ভাগের 1 ভাগ। তাহলে 2 ভাগের 1 ভাগ যখন হচ্ছে, তাহলে এখানে দেখো আমাদের এই যে অংশটা, এটা যদি আমরা 5 ধরি, তাহলে এইটুকুকে অংশকে আমরা 2 ভাগ করে দিলাম। আর 2 ভাগ মানে কি, মাঝখানে একটা দাগ কাটবো, তাই না? থিওরি পড়ানোর সময় বুঝিয়ে এলাম কিছুক্ষণ আগেই। তাহলে মাঝখানে একটা দাগ কাটলেই আমার কি হচ্ছে, 2 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা যখন 2 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই যে ভাগটা সেটাকে 1 ভাগ আর এটাকে 1 ভাগ, তাহলে এই অংশটাই হচ্ছে আমার 4 পূর্ণ 1/2, মানে 4 এর থেকে বড় কিন্তু 5 এর থেকে ছোট, মাঝামাঝি পজিশনে থাকবে। এটাই হচ্ছে সংখ্যা রেখা। আমি যদি এখানে সাপোজ একটা পি পয়েন্ট নিয়ে নিই, তাহলে আমি বলে দেবো যে সংখ্যা রেখায় 4 পূর্ণ 1/2 বা 9/2 মূলত সংখ্যাটিকে বসিয়ে পি বিন্দু পেলাম। কি লিখবো, যে সংখ্যা রেখায় কোনটা 9/2 সংখ্যাটিকে বসিয়ে আমরা পি বিন্দু পেলাম। 9/2 সংখ্যাটিকে বসিয়ে বা 9/2 মূলত সংখ্যাটিকে বসিয়ে এটাও বলতে পারো আমরা কি পি বিন্দু পেলাম। ব্যাস, এটাই জাস্ট আমরা লিখে দেবো। এবার ধরো সাপোজ তোমাদের আমি বলছি 2/9। এবার 2/9, 2/9 মানে কি? 2/9 মানে এখানেও দেখো, আর এটা কিন্তু আমাদের 1 এর থেকে ছোট, কারণ লব ছোট হর বড়, তার মানে আমার ভগ্নাংশের মানটা কিন্তু আমাদের 1 এর থেকে ছোট। এবার দেখো আমরা 1 এর থেকে ছোট মান, তাহলে 2/9 এটাকে আমরা ক টুকরো করব, 1 ভাগকে মানে 0 থেকে 1 এর মধ্যে ওটাকে 9 টুকরো করব, তাই না? কিছুক্ষণ আগেই বলে এসেছি এগুলো সব। তাহলে এটাকে দেখো 2/9, এটা আমার 1 এর থেকে ছোট, তাহলে এই যে 9টাকে আমরা কি করব, 1কে আমরা টোটাল 9 ভাগ করব, কারণ এই 1 মানে কি 9/9 লিখতেই পারি আমি। তাহলে এইবার এই দুটোকে আমি কম্পেয়ার করব, তাহলে টোটাল আমি 9 ভাগ করব 0 থেকে 1 এর মধ্যে, তার 2 ভাগ নেব, তাহলে এই জায়গাটায় আমার টোটাল 9 ভাগ হবে। ক্লিয়ার? 9 ভাগ হওয়া মানে মাঝখানে আমাকে 8টা দাগ কাটতে হবে, সেরকমই আমরা করব যে 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ কাটা হয়ে গেল, মানে 9টা ভাগ হয়ে গেল। 8টা দাগ কাটা মানেই 9 টুকরো হয়ে গেছে। এবার আমি কি করব, দুটো ঘর নেব, মানে 1 2, মানে এই জায়গাটা যদি আমি কিউ পয়েন্ট নিই, তাহলে বলে দেবো আমি যে 2/9 মূলত সংখ্যাটিকে বসিয়ে আমরা কিউ বিন্দু পেলাম। এটা কি, এটাই হচ্ছে আমাদের 2/9, তাই না? ঠিক একইভাবে যখন মাইনাসে একটা আছে, আমি সেটাও একটা নাম দেখিয়ে দিচ্ছি, -13/4। -13/4 মানে কি বোঝায়, -13/4 এটা মানে হচ্ছে মাইনাসটা সামনে থাকলো, তাহলে 13কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 4 3 12, তাহলে 3 পূর্ণ 1/4 এটা পাচ্ছি আমরা। এবার দেখো মাইনাসে আছে, তাহলে -3 থেকে বড় হচ্ছে, তাই না? মানে -3 ওদিকে যাচ্ছে, তার মানে আমার -3 থেকে এই জায়গাটায় আসছে, -3 -4 এর মাঝখানে। এবার দেখো 1/4 মানে কি, সেটা হচ্ছে আমার 1 এর থেকে ছোট, তার মানে -3 না -4 এর মাঝখানে থাকবে এবং 4 ভাগের 1 ভাগ, মানে এইটাকে আমি যদি 4 টুকরো করি, তাহলে 4 টুকরো করা মানে মাঝখানে 3টে দাগ কাটবো, তাহলে 1 2 3, তাহলে 4 টুকরো হয়ে গেছে এবং তার 1 ভাগ মানে এই যে অংশটা, এটাকেই আমরা কোন পয়েন্ট বলছি, এটাকেই আমরা বলবো -13/4, এটাই হচ্ছে -13/4। এবং এই পয়েন্টটা আমি যদি সাপোজ এটা আর পয়েন্ট নিয়ে নিই, যে এটা হচ্ছে আমাদের আর পয়েন্ট, তাহলে এবার বলে দেব যে অতএব সংখ্যা রেখায় কোনটা, যে -13/4
মূলত সংখ্যাটি বসিয়ে কোন বিন্দু পেলাম, সেটা হচ্ছে আমার আর বিন্দু পেলাম। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। এইভাবেই আমরা যে কোনো মূলত সংখ্যাকে আমরা কিন্তু সংখ্যা রেখায় বসাতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট আমরা একবার দেখে নিই আর কি আছে। নেক্সট চারের দাগে কি আছে দেখো, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে এখানেও দেখো বলেছে প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে একটা মূলত সংখ্যা বের করতে বলেছে এবং সেটাকে আবার সংখ্যা রেখায় বসাতে বলেছে। তাহলে আগে আমরা একটা সংখ্যা রেখা টেনে নিচ্ছি। ধরো এটা আমাদের একটা সংখ্যা রেখা, এবার এই সংখ্যা রেখাতে এটা হচ্ছে আমার 0 পয়েন্ট, আর এদিকে হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটিভ, আর এদিকে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটিভ। এবারে দেখো এই সংখ্যা রেখাতে আমরা কি করব, এখানে যে কোনো দুটো মূলত সংখ্যা, সাপোজ আমি এই দিকে নিচ্ছি, ঠিক আছে? এগুলো তো তোমরা পারবে, 4 ও 5 এদের মাঝখানে মূলত সংখ্যা নির্ণয় আমরা আগেই বলে এসেছি কিছুক্ষণ আগেই থিওরি পড়ানোর সময়। তাহলে আমি যদি এই সংখ্যাটা ধরে নিই, কোন সংখ্যাটা, -1 আর 2, তাহলে 4-এর দাগটা আমি ধরে দেখাচ্ছি তোমাদের, -1 ও 1/2। তাহলে এদের মাঝখানে যখন মূলত সংখ্যা আমি বের করব, তাহলে এদের মাঝখানে একটা মূলত সংখ্যা বলেছে, তো এদের মাঝখানে একটি মূলত সংখ্যা, তাহলে কি লিখবো, একটি মূলত সংখ্যা। তাহলে এটাকে আমি যোগ করব, তাই তো? তাহলে -1 + ½/2। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে, -2 + 1/2/2, তাহলে -2 + 1 মানে -1, তাহলে -1/, তো এটাই হচ্ছে এদের মাঝখানে যে কি মূলত সংখ্যা। এবার -1/4 এটা কোথায় থাকবে সেটা এবার আমাকে দেখতে হবে। তো এইদিকে দেখো, এইদিকে কত, এদিকে হচ্ছে +1 +2 +3 এরকম চলছে। ঠিক একইভাবে আবার এদিকে -1 -2 -3 চলছে। ক্লিয়ার? এবার দেখো আবার বলেছে -1/4 মানে মাইনাসের দিকে থাকবে। আবার বলেছে দেখো 1/4 মানে কি, সেটা 4 থেকে মানে 1 এর থেকে ছোট, 1/4 মানে 1 এর থেকে ছোট। এবার 1 এর থেকে ছোট কিন্তু -1/4 হয়ে যাবে, ঠিক আছে? এবার -1/4 মানে এখানে খেয়াল করে দেখো আমার পয়েন্টটা কোথায় থাকবে, আমার মাইনাসের দিকে থাকবে, মাইনাসের দিকে থাকবে। তাহলে মাইনাসের দিকে যখন থাকছে তাহলে এই দিকে থাকবে। ক্লিয়ার? তাহলে এই দিকে কোথায় থাকবে, 4/1 নেব, 1 এর থেকে ছোট কিন্তু 4/1 নেব, তার মানে 0 থেকে যে 1 -1 এই অংশটাকে আমি 4 টুকরো করব। তাহলে 4 টুকরো করা মানে কি, মাঝখানে 3টে দাগ কাটা, তাহলে 1 2 3 এই 3টে টুকরো করলাম। বা 3টে টুকরো করা মানে এটাকে 4 ভাগ করা হয়ে গেল। মানে এই -1টাকে তো আমি এটা লিখতে পারি না যে কত 4/4, এটা তো লিখতেই পারি আমি। এবারে দেখো আর 0টাকে কি লিখতে পারি, এটা এভাবেই হচ্ছে সাজিয়ে নিলে তোমাদের বুঝতে আর সুবিধা হবে। আর 0কে আমরা কি লিখতে পারি, 0/4। তাহলে 0/4 আর এদিকে আছে -4/4। তাহলে এদের মাঝখানে যে পয়েন্টটা থাকে ফার্স্ট পয়েন্টটা, এটা কোন পয়েন্ট থাকবে, এটা অবশ্যই তোমার -1/4 থাকবে। আর এটা কি, এটা -2/4, আর এটা হচ্ছে -2/4, আর এটা হচ্ছে তোমার -3/4, আর এটা তো -4/4। ব্যাস হয়ে গেল। তাহলে আমার যে পয়েন্টটা আমার ছিল কোনটা, -1/4, মানে এটাকে যদি আমি সাপোজ তোমার পি বিন্দু বা কিউ বিন্দু দিয়ে দিই, যে এটাকে আমি কিউ বিন্দু দিলাম, তাহলে আমি এবার বলে দিতে পারবো যে সংখ্যা রেখায় আমরা -1/4 মূলত সংখ্যাটিকে বসিয়ে কিউ বিন্দু পেলাম। ব্যাস হয়ে গেল। এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা মূলত সংখ্যার মধ্যে আমরা মূলত সংখ্যা বের করে সেটাকে আমরা সংখ্যা রেখায় বসিয়ে দিতে পারবো, তাই না? ব্যাস, চলো নেক্সট কি আছে দেখে নিই। আশা করছি বুঝতে পেরেছো, তাই না? চলো নেক্সট দেখে নিই। আচ্ছা, নেক্সট 7-এর দাগে একটা দেখেছি, এর আগে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা পারবে, ঠিক আছে? সেগুলো সহজ আছে, পারবে তোমরা। এবার যেটা তোমাদের যে কোনো দুটো মূলত সংখ্যার মানে যে মূলত সংখ্যা নির্ণয়ের পদ্ধতিটা শিখিয়েছিলাম, সেখানে মূলত সংখ্যা মানে ভগ্নাংশের আকারের যেগুলো ছিল সেগুলো দিয়ে একটা দেখানো হয়েছিল, সেগুলোই আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি। তো সেগুলোকে আমরা এন ধরে কিভাবে বের করব, তাদের মধ্যে মূলত সংখ্যা কি কি আছে, তাই না? তো সেটাই আমরা এখানে করে দেব। চলো তাহলে দেখো আমি এখানে কি করব, যে 1/5 ও 1/4 মধ্যে 3টে মূলত সংখ্যা নির্ণয়। তো এখানে আমাকে বুঝতে হবে কোনটা বড় কোনটা ছোট, কারণ সেখানে তোমাদের যে সূত্রটা ছিল এটা কি ছিল, x + d, x + 2d, x + 3d, এভাবে x + nd, এবং সেখানে d হচ্ছে y - x/n + 1, তাই না? কিন্তু এখানে আমাদের y কোনটা x কোনটা সেটা বুঝবো কি করে? তো আপাত দৃষ্টিতে দেখো
1/5 আর 1/4 মানে কি, 1কে 4 ভাগ করা হচ্ছে আর 1কে 5 ভাগ করা হচ্ছে। তাহলে 1কে যেটা 5 ভাগ করা হয় তার মানটা নিশ্চয়ই ছোট হয়, আর 1কে 4 ভাগ করা মানে এর থেকে নিশ্চয়ই ওটা একটু বেশি হবে, তো একটু হলেও বেশি হবে। তো তার মানে বড় কোনটা, বড় নিশ্চয়ই এই মানটা, আর ছোট হচ্ছে এটা, মানে এইটা হচ্ছে বড় আর এইটা হচ্ছে আমার ছোট। ক্লিয়ার? এবার এখানে লবটা একই বলে তোমরা বলে দিলে যে লব একই হলে আমাদের যেখানে হর ছোট হয় সেই মানটা বড় হয়, আর হর বড় হলে মানটা ছোট হয়। কিন্তু যদি কখনো আমার লব হর একই না হয়ে আমার আলাদা কিছু মান থাকতো, তখন তখন আমরা কিভাবে করতাম, তখন চেক করতে গেলে এদের লসাগুটা আমরা এক করে নিতাম। ঠিক আছে, মানে এদের হরটা এক করে নিতাম। হর করে নেওয়া মানে, হর এক করে নেওয়া মানে এদের লসাগু নিয়ে নেওয়া, মানে 5 আর 4-এর আমরা লসাগু নিয়ে নিতাম। 5 আর 4-এর লসাগু কত? 20। তখন আমরা এটাকে সমতুল্য মূলদ সংখ্যায় নিয়ে আসতাম যার হরে 20 থাকবে। মানে 1/5 মানে কি, 5 × 4, তাহলে আমি লবেও 4 দিয়ে গুণ করবো, কারণ কোনো ভগ্নাংশের মান যদি আমরা একই রাখতে চাই, মানে সমতুল্য ভগ্নাংশে নিয়ে যেতে গেলে লবের যে সংখ্যা দিয়ে গুণ করব হরেও আমি একই সংখ্যা দিয়ে গুণ করব, তাই না? তাহলে এটা কি লিখবো, এটাকে আমরা লিখবো 4/20। আর এই দিকটা দেখো 1/4, তাহলে 1/4 মানে এখানে দেখো 1 × 5 আর নিচে 4 × 5, তাহলে কত হচ্ছে 5/20। তাহলে দেখো এটা হচ্ছে 20, 5/20, এটা 4/20, তাহলে নিচে আমার হরটার সমান। তাহলে লবে দেখো যেটা বড় আছে সেটাই বড় থাকবে, তাহলে 5 বড় আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের বড়। আর যেটা বড় হয় সেটাকে আমরা ওয়াই ধরি, তাহলে এটাকে আমরা ধরবো কি, এটাকে ওয়াই ধরবো, আর এটাকে আমরা কি ধরবো, এটাকে এক্স ধরবো, তাই না? তাহলে এবার আমরা কি লিখে দেবো, এবারে লিখবো যে অতএব, অতএব কি লিখবো, 1/5 ও 1/4 মধ্যে তিনটি মূলদ সংখ্যা যথাক্রমে, তিনটি মূলদ সংখ্যা যথাক্রমে, সেটা কি হবে, তিনটি মূলদ সংখ্যা হচ্ছে আমার কি, x প্লাস ডি। এক্স মানে কোনটা, এক্সটা হচ্ছে 1/5, তাহলে 1/5 প্লাস ডি, তারপর হচ্ছে 1/5 প্লাস 2d, আর 1/5 প্লাস 3d। ব্যাস এটাই থেকে যাবে, কিন্তু তিনটে হয়ে গেল, n এর মান 3, তাহলে আমার এখানে 3 বসে যাবে। এবারে এখানে ডিটা কি সেটাই লিখতে হবে, এখানে আমি সাইডে লিখে দিচ্ছি, যেখানে ডিটা কি, ডি হচ্ছে y মাইনাস এক্স ডিভাইডেড বাই n প্লাস 1, আর ওয়াইটা কি, ওয়াই হচ্ছে আমার 1/4 আর এক্সটা হচ্ছে 1/5, আর এনটা কি, এনটা হচ্ছে 3 প্লাস 1। এবারে আমি যদি এখানে লসাগু করি, দেখো 4 আর 5 এদের লসাগু কত, 20, তাহলে আমার উপরে কত থাকবে, এখানে 20 থাকলো, আর 4 5 20, তাহলে 5, আর 5 4 20, তাহলে -4 ডিভাইডেড বাই 4, তাহলে এটা কত হচ্ছে, 5 থেকে 4 গেলে হচ্ছে 1, তাহলে 1/20 × 4, মানে 1/20 4 হচ্ছে 80। ব্যাস এটাই হচ্ছে ডি এর মান, সেটাই আমরা এখানে অ্যাড করে দেবো। তাহলে অর্থাৎ কি লিখবো, অর্থাৎ 1/5 প্লাস 1/20, কমা 1/5 প্লাস 2 × 1/20, ও আমরা কি লিখবো 1/5 প্লাস 3 × 1/20। ব্যাস এটাই হচ্ছে আমাদের তিনটে মূলদ সংখ্যা। তারপর কি লিখবো, অর্থাৎ, অর্থাৎ কি, এটা হচ্ছে 20 আর 5, এদের তুমি লসাগু নিতে পারো, নাহলে ডাইরেক্টও করে দিতে পারো। ঠিক আছে, ডাইরেক্ট যদি করতে যাও বা 20 যদি লসাগু নিয়ে নাও, তাহলে 20 হচ্ছে আমার লসাগু, তাহলে উপরে কত থাকে, 5 4 20 আর প্লাস 1, তার মানে 4 প্লাস 5 হচ্ছে 5/20 হলো। 4 5 20, এটা 4 5 20, তাহলে উপরে 4 আর এটা হচ্ছে কি 1, তাই না? তাহলে 4 প্লাস 1 হচ্ছে 5/20, আর এদিকে কি থাকবে, এখানেও আমার 20 লসাগু, তাহলে 5 4 20 উপরে 4, আর এটা হচ্ছে আমার কত, উপরে 2 থাকবে, 4 প্লাস 2। ঠিক আছে, আবার এদিকে দেখো আমার কি থাকছে, এটা হচ্ছে তোমার, এদিকে কমা দিলাম, তাহলে এদিকেও আমার 20 হচ্ছে লসাগু, তাহলে 5 4 20, আর এদিকে হচ্ছে তোমার 20, আর এদিকে 3 থাকবে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অর্থাৎ কি লিখবো, অর্থাৎ, আচ্ছা 20 নয়, 1/80 আছে, আচ্ছা 1/80 আছে এখানে, তাহলে এটা ডিটা 1/80 আছে, তাহলে আমার কি হবে, এখানে 80 হবে। ঠিক আছে, তাহলে এটা 1/80, এখানেও 80, আর এখানেও আমার 80 হবে, তাই না? তাহলে এই জিনিসটা ভুল হবে। হ্যাঁ, তাহলে এখানে আমার কি হবে, দেখো 80 হচ্ছে লসাগু, তাহলে 5 প্লাস এটা কত, 5 মানে 16, 16 5 80, তাহলে 16 হবে, তাহলে 16 5 80, আর এটা 1, আর এখানেও দেখো 16 প্লাস 2, আর এখানে হচ্ছে আমার 16 5 80, 16 প্লাস 3,
তাহলে 82/80, তাহলে অর্থাৎ কি 17/80, আর এটা হচ্ছে 18/80, আর এটা হচ্ছে আমার 19/80। ব্যাস এটাই হচ্ছে আমার অ্যান্সার। হয়ে গেল? ক্লিয়ার? এটাই অ্যান্সার। এবারে তোমরা যদি মনে করো না আমি এইভাবে করব না, তাহলে আরেকটা ভাবে করা যায়, ওই যে সমতুল্য মূলদ সংখ্যায় নিয়ে এসে, মানে কি তোমরা এইটাকে তাদের সমতুল্য মূলদ সংখ্যায় এনেও করতে পারো। সমতুল্য মূলদ সংখ্যায় মানে এটা তো একটা প্রসেস, এটা ছাড়াও আরো ভাবে হয়, এই যে 1/5 প্লাস 1/4/2 সেভাবে করেও করতে পারি। আর সেটা ছাড়াও আরেকটা ভাবে হয়, এই যে 1/5 একে যখন সমতুল্য আনলাম কত হলো 4/20, তাহলে এখানে 4/20, আর 1/4 এটা কত হলো, এটাও আমার কত হলো তোমার 5/20। এবার দেখো এদের মাঝখানে যখন আমি নিতে যাব 4 আর 5 মাঝের মাঝখানে তো কিছু পাবো না আমি, তাই না? তো এটাকে আমি যদি 4 দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে, আবার দেখো 4 নিচে 4, তাহলে কত হচ্ছে 4 4 16, আর নিচে 20 4 কত 80, তাই না? তাহলে এটা 80। ঠিক একইভাবে এখানেও যদি আমি 5 × 4 আর 20 × 4 করে দিই, তাহলে দেখো এখানে 5 4 20, আর নিচে হচ্ছে 80, তাহলে 20/80। তাহলে এদের মাঝখানে যখন থাকবে যে সংখ্যাগুলো সেগুলো কি থাকবে 16-র পরে, মানে কত 17/80, 18/80, আর 19/80, তাই না? ব্যাস এই সংখ্যাগুলো থাকবে, আর এগুলোই তো আমরা আগে পেলাম, কারণ তারপরে এটা 20/80 হয়ে যাবে, সেটা তো আমরা নিব না আমরা, তাই না? তো এগুলোই হচ্ছে আমার যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা নির্ণয়ের নিয়ম, আর এইভাবেই কিন্তু আমরা করতে পারবো। তো এটা একটা প্রসেস দেখালাম, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস যেটা আমরা এক্সাম্পল করানোর সময় করিয়ে দিলাম, যে যোগ করে 2 দিয়ে ভাগ, সেভাবেও আমরা করতে পারি, তাই না? তো এই প্রসেসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসে যে কোনো অঙ্ক কিন্তু করতে পারবো। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো তোমরা, তাই না? চলো নেক্সট। আচ্ছা নেক্সট নেই। তো আজকে তোমাদের ফার্স্ট পার্টে তোমাদের এইগুলোই করানো হলো। তো তোমরা আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমরা হেল্পফুল হয়েছো, ঠিক আছে? তো যেভাবে আমি করালাম আজকে, থিওরিটা বোঝালাম বা অঙ্কগুলো করালাম, ঠিক এইভাবেই প্রসেসগুলো দেখো, আর মেনলি থিওরিটা বোঝো, তাহলে দেখবে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন এলে কিন্তু তুমি অনায়াসেই করতে পারবে, একটাও কিন্তু কোশ্চেন তোমাদের আটকাবে না, ঠিক আছে? তো চলো প্রথম দিন প্রথম পার্ট তোমাদের এটাকুই থাকবে, আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে নেক্সট একটা পার্টে। তবে ততক্ষণ তোমাদের সবাইকে টাটা। চলো টাটা তোমাদের সবাইকে।